Mr. Hardcastle and Mrs. Hardcastle were discussing or were communicating about the difference between the fashion of the city and the fashion of the country people, owing to the changes occurred radically all across the globe. Now the villagers have been accustomed to all the fashions or fashionable manners of the city life. Formerly, the fashions were introduced only by the rich people in the village, but now the poor people were equally responsible for introducing and restoring the manner and the fashionable ways of life of the city. For the sake of exemplifying this point, the speaker has given the reference of two types of passengers. Hopefully, you all can remember. For the sake of establishing the point, the speaker has given the reference of the two types of passenger. One type of passenger who was able to occupy the seat inside the stagecoach, and there was another type of passenger who was able to take the seat not inside the carriage but in the basket. I told you that the passengers who were able to occupy the seat inside the carriage were the rich people. Yes or no? Because they could afford a prestigious place, right? They could afford a prestigious seat, and the passengers who could only afford in the basket are the poor people, because basket is the place where the bag and baggage, where the luggage of the passengers huh, generally kept. এই অবধি আমরা পড়েছিলাম। এইটি লাস্ট কোয়েশ্চেন আমার পরিষ্কার মনে আছে। Its fopperies come not only as inside passenger but the very basket. এই কথাটাকে এক্সপ্লেন করলাম। এটার 2 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বার জানি না, এই অবধি আমি লিখিয়েছিলাম। ঠিক আছে, এরপর থেকে শুরু হবে আজকে এখান থেকে। দেখো, মিসেস হার্ডকেসেলের স্পিচ থেকে শুরু হবে। এক সেকেন্ড, ব্ল্যাঙ্কেট ডকটা ওপেন করে দিই। এক সেকেন্ড। এক সেকেন্ড। রোজ এটা খুঁজে পাই।
দেখো মিসেস হার্ডকেসেল বলছেন ইউর টাইমস ওয়ার ফাইন টাইমস ইনডিড। এখানে ইউর টাইমস বলতে এক কথায় আমরা বলবো এজ ওল্ড টাইমস, আমরা বলবো বাইগন ডেজ। আমরা কি বলতে পারবো? এজ ওল্ড টাইমস বা বাইগন ডেজ। বলছে তোমার অতীতের যে টাইম গুলো ছিল সেই অতীতের টাইম গুলো খুব ভালো ছিল। এই যে কথাটা তিনি বলছেন, এই কথাটা তিনি মোর পার্টিকুলারলি, এই ওয়ার্ডটা মোর পার্টিকুলারলি তিনি আইরনিক্যালি বলছেন। সত্যি তোমার সময় খুব ভালো ছিল। ইউ হ্যাভ বিন টেলিং আস অফ দেম ফর মেনি আ লং ইয়ার। মানে আজ দীর্ঘ বেশ কয়েক বছর তুমি কি করছো? তুমি তোমার অতীতের টাইমের গল্প আমাদেরকে দিয়ে আসছো। মানে তোমার টাইম ভালো ছিল, এই একই কথা আজ তুমি দীর্ঘ বেশ কয়েক বছর তুমি কি করছো? একই গল্প দিয়ে আসছো। আন্ডারলাইন করবে এই লাইনটি, ঠিক আছে? একটি আয়রনির উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ লাইন। বলছে আমরা এমন একটা বাড়িতে বাস করি, রামলিং ম্যানসন, রামলিং মানে ডিকেইং, রামলিং কথাটা মানে ডিকেইং, আর ম্যানসন, এই ম্যানসন ওয়ার্ডার মানে ক্যাসেল। আবার বলছি ম্যানসন, ম্যানসন ওয়ার্ডার মানে কি বললাম? ক্যাসেল। বলছে আমরা এমন একটা বাড়িতে বাস করি যে বাড়িটাকে সবাই দেখলে বলবে ইন, দ্যাট অল দ্য ওয়ার্ল্ড উড কল দিস ইজ অ্যান ইন। তার মানে পুরো পৃথিবী এই বাড়িটাকে কি বলে? এটাকে ইন বলে, ঠিক আছে? এবং এটাকে আমরা কি বলবো? ঠিক আছে, ড্রামাটিক আয়রনের উদাহরণ। কিসের উদাহরণ? ড্রামাটিক আয়রনের উদাহরণ। কেন এটা ড্রামাটিক আয়রনই বলছি? কারণ যদি আমরা দেখি যে মার্লো এবং হেস্টিংস তারা যখন এই বাড়িতে আসবে তখন তারা সত্যি সত্যি এই বাড়িটাকে ইন বলে মনে করবে। মানে whenever they would come and reach to this particular house, they would consider this house as an inn. যখন তারা এই বাড়িটাতে আসবে তখন তারা এই বাড়িটাকে ইন বলেই মনে করবে। এজন্য তাই স্পিকার এখন যেটা হিউমারাসলি বলছেন, জোকিংলি বলছেন, আমরা পরবর্তী ক্ষেত্রে স্পিকারের এই কথাটাকে একদম রিয়েলিস্টিক ওয়েতে ধরে নিতে পারবো। তাই রামলিং বলতে আমি কি বললাম? ডিকেইং। বলছে আমরা এমন একটা বাড়িতে বাস করি যে বাড়িটা কার মতো? যে বাড়িটা ইনের মতো। বলছে আমাদের বাড়িতে কোনো কোম্পানি আসে না। কোম্পানি আসে না মানে গেস্ট আসে না। কোম্পানি আসে না মানে কে আসে না? গেস্ট আসে না আমাদের বাড়িতে। আওয়ার বেস্ট ভিজিটার্স আর, আন্ডারলাইন, মিসেস অডফিস। নামগুলো দেখো, ঠিক আছে? কারো নাম অডফিস হতে পারে না। এগুলো সব এন্টি সেন্টিমেন্টাল নাম, যেগুলো সব অলিভার গোল্ডস্মিথ ইচ্ছে করে লিখছেন যাতে করে মানুষ হাসে। বলছে আমাদের বাড়িতে কারা ঘুরতে আসে জানো? একজন আসেন অডফিস। অডফিস মানে কেমন যেন একটা মাছ। আরেকজন কি আছে জানো? ক্রিপল গেট। ক্রিপল গেট মানে জানো? ক্রিপল গেট, এখানে ক্রিপল গেট একজনের নাম, কিন্তু ক্রিপল গেট মানে বাঁকা দরজা আমাদের। এবং কি তিনি লেম ডান্সিং মাস্টার, মানে এক মিনিট, এটা হচ্ছে আরো হিউমারাস। তিনি নিজে হাঁটতে পারেন না অথচ বাকিদেরকে ডান্স করেন, মানে ডান্স শেখান। বলছে আর আমাদের এন্টারটেনমেন্ট হলো তোমার সেই বস্তা পচা গল্প, প্রিন্স ইউগানের গল্প, ডিউক অফ মালবরোর গল্প। সারা জীবন কিছু হলে তুমি দুটি গল্প বলো, পাচ্ছ বুঝতে? এটা হয়তো 2 লাখ বার বলেছেন, ওর বউ শুনে শুনে টায়ার্ড হয়ে গেছে এই গল্প। নতুন কোনো তৃতীয় গল্প নয়, কিছু হলে ইদার প্রিন্স ইউগানের গল্প না হলে ডিউক অফ মালবরোর গল্প। বলছে বিশ্বাস করো তোমার ওই পুরনো ফ্যাশনের ট্রাম্পারিকে আমার একদম পছন্দ নয়। আই হেট ওল্ড ফ্যাশন ট্রাম্পারি। আর ট্রাম্পারি বলতে ফুলিশ টেলস, ঠিক আছে? দেখো প্রাউড স্টোরিজ,
যে তোমার ওই অহংকারী বোকা বোকা গল্প এগুলো আমার একদম পছন্দ নয়। আমি এই শর্ট কোশ্চেনের কপিটা দেবো তোমাদেরকে, এতে পুরো নাটকের সব কোশ্চেন লেখা আছে। আচ্ছা বুঝলি, আমি এই জায়গা থেকে পড়াবো এবং এই জায়গা থেকে লিখে নিতে বলবো, তাহলে সুবিধা হবে। আচ্ছা বুঝলে, এতে পুরো নাটকটার কোশ্চেন গুলো রয়েছে। এখানে দেখো, প্রথমে হেডিং দিয়ে এই পয়েন্টটা লেখো যে ওদের বাড়িতে কারা ভিজিট করতে আসে। তার দিয়ে লেখো দ্য পার্সনস ভিজিট দ্য হাউস অফ মিসেস হার্ডকেসেল আর। এরকম না লিখে লেখো ভিজিটার্স। কি লিখতে বললাম উপরে? ভিজিটার্স। কার বাড়ি ভিজিট করতে আসে তোমার? বলো। তাহলে ভিজিট মিসেস হার্ডকেসেল বলো বা মিস্টার হার্ডকেসেল বলো, মানে হার্ডকেসেলের বাড়ির ভিজিটার। তাহলে হেডিং দাও ভিজিটার্স, তারপরে দুটো নাম লিখো। হেডিং দাও ভিজিটার্স অফ দ্য হাউস অফ মিস্টার হার্ডকেসেল বা মিসেস হার্ডকেসেল। যেহেতু মিসেস হার্ডকেসেলের স্পিচ, তাই এখানে মিসেস হার্ডকেসেলের নামটাকে বলা রয়েছে। আচ্ছা বুঝলেন? ভিজিটার্স, কারা ভিজিট করতে আসছেন। ঠিক আছে, ভিজিটার্স বলতে কারা মোর পার্টিকুলারলি ভিজিট করতে আসছেন। এখানে দুটো নাম লিখছো। প্রথম হচ্ছে একে লেখো মিসেস অডফিস, হেডিং দিয়েছো। অনলাইনে যারা রয়েছে বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে, গুড মর্নিং। আচ্ছা তোমরা বলছো, তোমরা বুঝতে পারছো কোনগুলো লিখতে হবে বাবা? ব্যাস, এই তো, সাবাস। ঠিক আছে, লিখে যাও। একে কি বললাম? মিসেস অডফিস। ঠিক আছে, ইনি আবার কি? ইনি হচ্ছেন কিউরেটের ওয়াইফ। ইনি আবার কি? কিউরেটের ওয়াইফ। কিউরেট মানে কি তুমি জিজ্ঞাসা করবে, দাদা কিউরেট শব্দের মানে কি? লেখো, a curate is the assistant to a parish priest. তুমি বলবে প্যারিস, মাই গড, লন্ডন প্যারিস নিউ ইয়র্ক না, স্পেলিংটা দেখ, PARISH। প্যারিস মানে চার্চ ডিস্ট্রিক্ট। তার মানে প্যারিস প্রিস্টের যিনি অ্যাসিস্ট্যান্ট, তাকে কি বলে? তাকে কিউরেট বলে। হুই ইজ এ কিউরেট? বয়েজ এন্ড গার্লস একসাথে বলো আরেকবার, হুই ইজ এ কিউরেট? এক্স্যাক্টলি, অ্যাসিস্ট্যান্ট টু আ প্যারিস প্রিস্ট, তাকে কিউরেট বলে। এই মানে জানো বা না জানো, নট আ বিগ ডিল। জাস্ট এই দুজন ভিজিটারের নাম জানতে হবে যে কারা মিস্টার হার্ডকেসেল বা মিসেস হার্ডকেসেলের বাড়িতে আসেন। এক্ষেত্রে তোমাকে এই দুটো নামকে মনে রাখতে হবে। কি কি? একটা মিসেস অডফিস আর একটা লিটল ক্রিপল গেট। এরপরে তিনি দুটো গল্প বলেন। দুটো গল্প আজীবন বলে চলেছেন। ঠিক আছে, এই দুটো গল্প কার কার? হেডিং দ্য ফেভারিট স্টোরিজ অফ মিস্টার হার্ডকেসেল। হেডিং দাও ফেভারিট স্টোরিজ অফ মিস্টার হার্ডকেসেল। একটা পিডিএফ নিয়ে নাও বাবা, একটা পিডিএফ ডাউনলোড করতে 1 সেকেন্ড লাগবে। ঠিক আছে, তোমরা টেক ফ্রেন্ডলি জেনারেশনের ছেলে মেয়ে, তোমাদেরকে যদি এগুলো আমাকে শেখাতে হয়, একটা পিডিএফ ডাউনলোড করতে কত সেকেন্ড লাগবে? টেক্সট নিয়ে তো কি হয়েছে? দেখো, ফেভারিট স্টোরিজ অফ মিস্টার হার্ডকেসেল। মিস্টার হার্ডকেসেল কোন গল্পগুলোকে বলেন? এখানে যেটা দেওয়া রয়েছে এটা লিখতে হবে না, নোটে দেওয়া থাকবে, তোমরা জাস্ট একে লিখো। ঠিক আছে, প্রিন্স ইউগেন মানে স্টোরি অফ প্রিন্স ইউগেন, আর দুই লিখো ডিউক অফ মালবরো। কোন দুটো গল্প বলেন? প্রিন্স ইউগেনের গল্প আর ডিউক অফ মালবরোর গল্প। এরপরে আলাদা করে এখানে প্রিন্স ইউগেন নিয়ে খুব অল্প লেখা রয়েছে, আই এম নট হ্যাপি উইথ দ্য আনসার। আচ্ছা বুঝলে, আমি প্রিন্স ইউগেনকে নিয়ে আরো বাড়তি কিছু তথ্য দেবো। ঠিক আছে, এরপরে আলাদা করে খাতায় লেখো তো প্রিন্স ইউগেন বা ইউজেন। প্রিন্স ইউজেন লিখেছ? লেখো, প্রিন্স ইউজেন ইজ এন ইটালিয়ান প্রিন্স। Prince Eugen is an
ইটালিয়ান, এই কোশ্চেন গুলো 2 নম্বর যে কোনো সময় পেয়ে যাবে। যে মিস্টার হার্ডকেসেল কাদের গল্প রিপিটেডলি 20 বছর বলছেন, কাদের গল্প রিপিটেডলি 20 বছর বলছেন? এই দুটো চরিত্রের গল্প। কোন দুটো চরিত্রের গল্প বলো? প্রিন্স ইউগেনের গল্প আর ডিউক অফ মালবোরোর গল্প। দেখো, প্রিন্স ইউগেন is an Italian prince, is an Italian prince who, যিনি যিনি লড়াই করেছিলেন, who fought with, যিনি লড়াই করেছিলেন কার সাথে? with the Duke of Marlborough, Marlboughh, Marlboughh। যেগুলো বললাম সেটা হয়তো তোমার মনে হচ্ছে এখানে কোথায় লেখা আছে, শুনে শুনে লেখো, কোনো না কোনো জায়গায় লেখা আছে। Marlboughh, ঠিক আছে? প্রিন্স ইউগেন ইজ অ্যান ইটালিয়ান প্রিন্স হু ফট উইথ দ্য ডিউক অফ মালবরো। ঠিক আছে? কাদের বিরুদ্ধে? আগেনেস্ট দ্য ফ্রেঞ্চ, ফরাসিদের বিরুদ্ধে ডিউক অফ মালবরোর সাথে তিনি লড়েছিলেন। ডিউক অফ মালবরোর সাথে সাথ দিয়ে তিনি ফরাসিদের বিরুদ্ধে লড়েছিলেন। ঠিক আছে? এবং মনে রাখবে তিনি টিউরিন বলে একটা জায়গায় লড়াই করেছিলেন। হি ফট অ্যাট টিউরিন। অ্যাট বুঝলো মানে বুঝলে পরের তার নাউন হবে, মানে জায়গার নাম হবে। হি ফট অ্যাট টিউরিন। ঠিক আছে? টিউরিন, TURIN and recovered, RECOVERD, and recovered বেলগ্রেড। বেলগ্রেডকে মুক্তি করেছিলেন কত সালে? 1717। and recovered Belgrade in 1717। কত সালে মুক্তি করেছিলেন বেলগ্রেডকে? 1717 সালে। এই হচ্ছে প্রিন্স ইউগেন। ঠিক আছে? এরপরে হেডিং দাও, ডিউক অফ মালবরো। এগুলো বোঝার কিছু নেই, টেনে মুখস্থ করবে। ঠিক আছে? হিস্ট্রিক্যাল তথ্য এমনি তো মনে থাকবে না প্রচন্ড না পড়লে। ডিউক অফ মালবরো। এরপরে কি বললাম? এরপরের ক্যারেক্টারের নাম ডিউক অফ মালবরো। ইনি একজন বিখ্যাত ব্রিটিশ কমান্ডার। দেখো, ডিউক অফ মালবরো was a famous British commander. Was a famous British commander. কি বললাম? ডিউক অফ মালবরো was a famous British commander, যিনিও ফরাসিদেরকে পরাজিত করেছিলেন। who defeated the French, আবার বলছি, he was also a famous British commander, যিনি কাদেরকে পরাজিত করেছিলেন? who defeated the French in the battle of যুদ্ধটার নাম দেখে বলছি, ব্লেনহেইম। স্পেলিং যে কোনো সময় ভুল হতে পারে। BLENHEIM। এবং এই যুদ্ধটা কত সালে হয়েছিল? 1704। কত সালে? 1704। ঠিক আছে? 1704 সালে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ ব্লেনহেইম। 1704 সালে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম ব্যাটেল অফ ব্লেনহেইম। আর এই যুদ্ধটা, লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ, এই যুদ্ধটা ডিউক অফ মালবরো তিনি ফরাসিদেরকে হারিয়েছিলেন। তাহলে এই যে দুজন ব্যক্তি, ঠিক আছে, একটা হচ্ছে প্রিন্স ইউজেন এবং আরেকজন হচ্ছেন ডিউক অফ মালবরো, এরা দুজনেই কিন্তু ফরাসিদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর মনে রাখবে, নেবারিং যে যাদের সাথে বর্ডার শেয়ার করা হয় বা বর্ডারের পাশে যারা থাকে, পারছো বুঝতে? যেমন দেখবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সময় শুধু বলছে বিসিসিআই চুর, এজন্য তারা সবসময় বিসিসিআই ফল্ট দেখছে, ভারতবর্ষ বিশ্বকাপ অর্গানাইজ করতে পারছে না, এই মাঠে ফল্ট, এই ফল্ট, ওই ফল্ট।
প্রতিবেশী দেশ, শত্রু হয়। ইংল্যান্ডের থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে, কয়েকশো কিলোমিটারটা না একটা দেশের বর্ডারের কোনো দূরত্ব নয়। এখান থেকে কলকাতা যাবে 200 কিলোমিটার। আচ্ছা, বুঝলি? তো এইরকম দূরত্বে ইংল্যান্ড থেকে ফ্রান্স এত সামনে। আচ্ছা, বুঝলি? তাই ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝে মধ্যে যুদ্ধ হতো। তাই ইংল্যান্ডের সেই সমস্ত লোক তাদেরকে মাথায় হিরো করে মনে করতেন যারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং যারা ফ্রান্সকে হারিয়েছে। এই দুজন ভদ্রলোক, প্রিন্স ইউগেন আর ডিউক অফ মালবরো, এরা হচ্ছেন, ডিউক অফ মালবরো অ্যাকচুয়ালি চার্চিল, মনে রাখবে। তো এত লিখালাম না, শোনো। এরা হচ্ছেন এমন দুজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব যারা ফ্রান্সের বিরুদ্ধে লড়েছিলেন। আর তাই মিস্টার হার্ডকেসেলের কাছে এই দুজন হচ্ছেন ন্যাশনাল প্যাট্রিয়ট, জাতীয়তাবাদী দেশপ্রেমী। পাচ্ছে বুঝতে? এবং তাই আজ লাস্ট 20 বছর সংসার করছেন মিস্টার এবং মিসেস হার্ডকেসেল, এবং তিনি এই 20 বছর এই দুজন বাদ দিয়ে কোনো তৃতীয় ব্যক্তির নাম করেননি। পাচ্ছে বুঝতে? তিনি কথা হলেই বলেন প্রিন্স ইউগেনকে, ডিউক অফ মালবরোকে। আর শুনে রাখো, শুনে রাখো, মনে রাখবে, তার বউ, তার বউ যেহেতু একটু মডার্ন, একটু ফ্যাশনেবল, তিনি একটু মডার্ন হচ্ছেন, তিনি একটু ফ্যাশনেবল হচ্ছেন, তার এই সমস্ত পুরনো জিনিসগুলো ভাল লাগে না। ব্যাপারটা বুঝতে পারছি? তিনি বলছেন যে প্লিজ কানের সামনে ঘ্যান ঘ্যান করো না, প্রিন্স ইউগানের গল্প, ডিউক অফ মালবরো গল্প শুনতে ভাল লাগে না। ব্যাপারটা বুঝতে পারছি? বলছে আমাদের বাড়িতে কোনো নতুন গেস্ট আছে না, আজ 20 বছর যারা আসছে তারাই আসছে, নিত্য নতুন গেস্ট আসছে না। ঠিক আছে, না আছে নতুন কোনো গেস্ট, না আছে নতুন কোনো ফ্যাশন, না আছে নতুন কোনো খাবার, না আছে নতুন কোনো ম্যানার, আর শুধু কোনো নতুন কোনো গল্পও বলো না। এটা আবার সবচেয়ে আইরনিক্যাল এবং সবচেয়ে হিউমারাস। এ কোনো নতুন কোনো গল্প নয়। আজ থেকে 20 বছর আগে বিয়ের পর পর যে গল্প শুনিয়েছিল, প্রিন্স ইউগনের গল্প, ডিউক অফ মালবরোর গল্প, আজও সেই গল্পই শোনায়। ঠিক আছে, এরপরে তিনি জ্বলনে বলছেন, ম্যাডাম, ম্যাডাম জ্বলনে বলছেন, বলছেন বলছে আমার না এই ওল্ড ফ্যাশন ট্রাম্পারি গুলোকে আমার খুব বাজে লাগে। তাই ট্রাম্পারি মানে বলো, এক্সাক্ট, তুমি লিখতেই পারো ওয়ার্ডলেস স্টোরিজ অফ দ্য পাস্ট। ঠিক আছে, তাহলে যদি এক নম্বরে কোশ্চেন দিয়ে দেয় হোয়াট ইজ ওল্ড ফ্যাশন ট্রাম্পারি, কত নম্বর কোশ্চেন দেখবে, অনলাইনে বলে দেবে। বলো তো কত নম্বরের কোশ্চেন? এই কত নম্বর কোশ্চেন? ইউ ইডিয়টস, টেল মি কুইকলি, কত নম্বর কোশ্চেন? 8 নম্বরের কোশ্চেন। দেখো 10, এক্স্যাক্টলি 10, একদমই তাই। 8 হলে তো মানবোই না, ব্রাদার 16 বললে আমার ভালো লাগতো। বুঝতে পারছো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এখানে 10 নম্বরের কোশ্চেন হচ্ছে, বুঝতে? 20 বললে আমার মনটা ভালো লাগতো, এই 14-10 হলো, কোনো ব্যাপার নেই। লেখো হোয়াট ইজ মিন্ট বাই, হোয়াট ইজ মিন্ট বাই, কথা বলো না, হোয়াট ইজ মিন্ট বাই, হঠাৎ করে দেখো মন্ডটা নাই, ওল্ড ফ্যাশন ট্রাম্পারি, কথাই যে বলছো না, হঠাৎ করে দেখবি মা আমার মন্ডটা কি হলো পুজো লাগে, তখন ফ্ল্যাশব্যাকে দিয়ে ও মা সেরেছে মুখে একটা পাঁচ মেরে দিয়েছে, ওটা একটু পরে পরে বুঝতে পারবে, ফ্ল্যাশব্যাকে যেতে হবে। হোয়াট ইজ মিন্ট বাই ওল্ড ফ্যাশন ট্রাম্পারি, দেখো, দেখো দ্য ফ্রেজ ওল্ড ফ্যাশন, এটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, এখানে ফ্যাশন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ফ্যাশন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? তুমি ডি দেখে ভেবো না স্যার বললো ফ্রেজ অথচ আমি ফ্যাশন ভার্ব দেখতে পাচ্ছি না, বাবা এটা অ্যাডজেক্টিভ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। দ্য ফ্রেজ ওল্ড ফ্যাশন ট্রাম্পারি refers to the worthless, refers to the worthless rubbish, বুঝতে পারছি, মানে ফালতু ময়লা, worthless rubbish of old times। দেখো মিস্টার হার্ডকেসেলস এজ ওল্ড, দেখতে পাচ্ছ না মিস্টার হার্ড, ওইদিকে যে পরে বসো দেখো আরো চেয়ার আছে। ঠিক আছে, মিস্টার হার্ডকেসেলস এজ ওল্ড
stories of Prince Eugene, ঠিক আছে, and Duke of Marlborough, ঠিক আছে। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে, এই বোর্ডটার উপরে এর থেকে বেশি রাইটিং হয় না, বুঝলে তো? তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, মিস্টার হার্ডকেসেল ইজ স্টোরিজ অফ প্রিন্স ইউগেন অ্যান্ড ডিউক অফ মালবরো, ঠিক আছে, called old fashioned ট্রাম্পারে। তো এত আস্তে লেখার তো টাইম নেই না, এগুলো কি বলা হচ্ছে? ওল্ড ফ্যাশন ট্রাম্পারে। কি বলছি বোঝা যাচ্ছে? এরপরে লক্ষ্য করো, এরপরের লাইনে চলো, ঠিক আছে, ফার্স্ট চলো, ফার্স্ট হার্ডকেসেল বললেন বলছে এন্ড আই লাভ ইট, মানে তুমি বুঝতে পারলে না? ও বলেছে হেট, তাই এ বলছে লাভ। ইটস এ রিপ্লাই টু দ্য প্রিভিয়াস ডায়লগে, বলছে আমি ঘৃণা করি তোমার এই ধরনের পুরনো ভাটের গপ্প, এগুলো শুনতে আমার অরুচি লাগে, ঠিক আছে, ওয়াক থ্রু লাগে, ওটা বুঝতে পারছো? আমার ঘৃণা লাগে, আমার ভাল লাগে না তোমার এই পুরনো গল্প শুনতে। তখন মিস্টার হার্ডকেসেল বলছে আর আমি না, আমি খুব ভালোবাসি। এরপরে লাইনটা হাইলাইট করবে মিস্টার হার্ডকেসেলের ক্যারেক্টার, ঠিক আছে, যারা লিখতে চাও তাদের জন্য এই লাইনটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল, ওয়ান অফ দ্য মোস্ট, মানে কি বলবো, মিনিংফুল লাইন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার অফ মিস্টার হার্ডকেসেল। তিনি বললেন যে ডরোথি মাই ওয়াইফ, ওনার নাম কি? ডরোথি হার্ডকেসেল। মিসেস হার্ডকেসেলের পুরো নাম ডরোথি হার্ডকেসেল। ঘুমোতে ঘুমোতে ডরোথি, ইনি হচ্ছেন মিসেস হার্ডকেসেল। মিসেস হার্ডকেসেলের ভালো নাম হচ্ছে ডরোথি হার্ডকেসেল। ক্লিয়ার? উনি কি বলেছেন যে আমার পুরনো কোনো কিছুকে ভাল লাগে না, আমার পুরনো কোনো কিছু আমার পছন্দ নয়, পাচ্ছে বুঝলেন? আর মিস্টার হার্ডকেসেল বলছেন যে আমার নতুন কিছু পছন্দ নয়, আমি পুরনো নিয়ে ভালো আছি। এবার মিস্টার হার্ডকেসেল বলছেন দেখো, বলছে আই লাভ এভরিথিং ওল্ড, বলছে যা কিছু পুরনো সবকিছুকে ভালোবাসি। মন দিয়ে শুনবে, বলছে যা কিছু পুরনো সবকিছুকে ভালোবাসি। পুরনো বন্ধু, এই যে দেখ, পুরনো বন্ধু, পুরনো সময়, পুরনো আচার আচরণ ব্যবহার, ম্যানার্স মানে আচার আচরণ ব্যবহার, ম্যানার্স মানে আচার আচরণ ব্যবহার, দেখো কাস্টমস, ঠিক আছে। আমি ভালোবাসি কি? আমি যা কিছু পুরনো সবকিছুকে ভালোবাসি, পুরনো বন্ধু ভালোবাসি, পুরনো সময় ভালোবাসি, পুরনো আচার আচরণ ব্যবহার ভালোবাসি, পুরনো বই ভালোবাসি, পুরনো মদ ভালোবাসি, অ্যান্ড দরদি তুমি আমার পুরনো বউ, তোমাকেও ভালোবাসি। আচ্ছা বুঝলি? মানে বেশি নতুন নতুন করো না, ঝামেলা হয়ে যাবে। চেষ্টা বোঝা যাচ্ছে? লাইনটা দেখতে পাচ্ছ? ডরদি তার হাতটা ধরে, and I have been pretty fond of an old wife. এবার ডরদির কষ্ট কি? ডরদি বলবে আমাকে বুড়ি বললে, মানে কি? তুমি কি বললে যে তুমি পুরনো বউকে ভালোবাসো, এর মানে কি? এর মানে তুমি আমাকে এজেড বললে, রাইট? এর মানে তুমি আমাকে কি বললে? তুমি আমাকে এজেড বললে। এরপর লক্ষ্য করো, মিস্টার হার্ডকেসেল বলছেন, লর্ড মিস্টার হার্ডকেসেল, ইউ আর ফর এভার অ্যাট ইউর ডরোদিস অ্যান্ড ইউর ওল্ড ওয়াইফস, ইউ মে বি এ ডার্বি বাট আই উইল নো বি জোয়ান, আন্ডারলাইন। তুমি ডার্বি হতে পারো, আমি জোয়ান নই। কতবার লাইনটি পড়েছে তুমি বুঝতে পারবে না। লাইন তোলো, পরে কোশ্চেন। তুমি হতে পারো ডার্বি, কিন্তু আমি জোয়ান নই, ঠিক আছে। ইউ মে বি ডার্বি বাট আই উইল নো বি জোয়ান। ফার্স্ট লেখো, ফার্স্ট। কোশ্চেন নাম্বার 11, তাই তো? এটা কত? কোশ্চেন নাম্বার 11। এগুলোর পাশে এসকিউ বলে লিখে রাখবে, লাইনগুলোর পাশে যে যে জায়গাগুলো স্যার কোশ্চেন করাচ্ছে, এই লাইনগুলো কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট।
পারছো বুঝতে? খাতাগুলো ভালোভাবে পড়ো, যা যা কোশ্চেন আনসার করানো হচ্ছে ভালোভাবে পড়ো, বাজে রেজাল্ট হওয়া উচিত নয়। ইহা যদি না পড়ো, প্র্যাকটিস না করো, তাহলে দুর্ঘটনা নেমে আসবে। পারছো বুঝতে? যেগুলো করানো হয় সেগুলো যদি তুমি মিনিমাম টুকু পড়ো, বুঝতে পারছো, এগুলো ওয়ার্ল্ড ক্লাস জিনিস। ডার্বি কি জোয়ান কি আমি লিখাবো না, আমি এখান থেকে পড়িয়ে দেবো। পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টটা যখন জেরক্স করবে তখন তোমাদেরই সুবিধা হবে। ক্লিয়ার? ইউ মে বি আ ডার্বি, আই উইল নো বি জোয়ান, মানে আই উইল বি নো জোয়ান। ওটাই বলে ফেললাম, আই উইল নট বি জোয়ান। এখানে তোমাকে উত্তরে আগে যে জিনিসটা লিখতে হবে, আগে এটা বুঝবে, ডার্বি এবং জোয়ানকে, স্পিকারকে, বুঝতেই পারছো? একদমই তাই। তাহলে কোশ্চেন লেখো, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম দ্য স্পিকার মেক্স দিস রিমার্ক, বা হু ইজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম, ঠিক আছে, টু হুম ডাজ হি মেক দ্য রিমার্ক, ঠিক আছে। তারপরে হোয়াট ডাজ দ্য স্পিকার মেন টু সে। এখানে প্রথম প্যারাগ্রাফ এইটা লিখো। কি বললাম, অনলাইনে যারা রয়েছে বুঝতে পারলে কি কোশ্চেন বললাম? হু ইজ দ্য স্পিকার, ঠিক আছে, টু হুম ডাজ দ্য স্পিকার সে, আর হোয়াট ডাজ দ্য স্পিকার মেন টু সে। ক্লিয়ার? স্পিকার কে, কাকে বলেছে, সারা শব্দ দাও। হু ইজ দ্য স্পিকার, টু হুম ডাজ দ্য স্পিকার মেক দিস রিমার্ক, আর হোয়াট ডাজ দ্য স্পিকার মেন টু সে। দুটো পার্টের উত্তর একসাথে হয়ে যাচ্ছে। মিস্টার হাডকেসল মেক্স দিস রিমার্ক টু মিস্টার হাডকেসল। একটা এরকম বক্স, বক্স জানলা, আচ্ছা বুঝলি, এরকম একটা বক্স করে উত্তর করবে সবসময়। দুটো পার্টে উত্তর, দুটো বক্সে উত্তর, মানে দুটো পার্টে কোয়েশ্চেন হলে দুটো পার্টে উত্তর হবে। প্রথমে বক্স করে বললে, মিস্টার হাডকেসল মেক্স দিস রিমার্ক টু মিস্টার হাডকেসল, মিস্টার হাডকেসল এই কথাটা বলছেন মিস্টার হাডকেসল। এরপরে পুরো উত্তরটা আগে বলে দিচ্ছি, ঠিক আছে, আগে বলছি শোনো। মনে হবে ডার্বি আর জোয়ান, লিসেন টু মি বয়েজ এন্ড গার্লস, কি বললাম? ডার্বি আর জোয়ান, এরা হচ্ছে মানে নেম অফ আ সেলিব্রেটেড অ্যান্ড এ পপুলার কাপল। এরা কাপল, বুঝলে তো, এরা সেলিব্রেটেড অ্যান্ড পপুলার কাপল। এরা অনেক এজেড, কিন্তু এজেড হওয়া সত্ত্বেও এরা একসাথে থাকে। তাই ডার্বি আর জোয়ান, এই নামটা সে প্রেমের নাম হয় না, রমিও জলিয়েট। প্রেমিক প্রেমিকার নাম হয় দেখবে রমিও জলিয়েট, প্রেমিক প্রেমিকার নাম হয় দেখবে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, ট্রয়লাস এন্ড ক্রাইসেইড। এবার কিছু কিছু নাম হয় লালা মজনু। পাচ্ছ বুঝতে? এই যে ব্যাপারটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শাহরুখ কাজল, এজন্য মানে সিনেমাতে যেরকম হয় আর কি, রাজ সিমরান। আর বলো না, বলবে আমার বন্ধু আছে এরকম একজন, এসব ছেড়ে দাও বাবা, এসব কথা বলতে নেই বেটা। এরপরে শোনো যেটা বলছি, হচ্ছে ডার্বি আর জোয়ানকে, না এরা হচ্ছেন একজন এজেড কাপল, এবং এরা কন্টেম্পোরারি ইংল্যান্ডে শুধুমাত্র এই জন্য ফেমাস কারণ দে আর হ্যাপিলি লিভিং টুগেদার। কারণ তারা দুজনে এখনো লিভ টুগেদার করছেন এট এ, মানে কি বলবো, ইভেন ইন দেয়ার, বাট ইভেন ডিউরিং দেয়ার ওল্ড এজ। হচ্ছে বুঝলি, মানে এমনিতে কি হয়, প্রেমের সম্পর্কের শুরুতে যেরকম আকর্ষণটা থাকে, যত সম্পর্ক পুরনো হতে লাগে তত মানুষ বলা বলি করতে লাগে মনে মনে, কেন যে মুখটা দেখাচ্ছিস। কিন্তু এরকমটা নয়, এদের সম্পর্ক এতদিন থাকার পরেও এরা খুব ক্লোজ। পাচ্ছে বুঝলি? তাই মিসেস হাডকেসেল এখন ওদের প্রেমের গল্পটাকে তুলে নিয়ে বলছে যে তুমি হতে পারো বুড়ো ডার্বি, বাট আমি বুড়ি জোয়ান নই। তুমি হতে পারো বুড়ো ডার্বি, মানে ওই যে বললে তুমি সবকিছু পুরনো ভালোবাসো, পুরনো বই, পুরনো বন্ধু, পুরনো আচার, পুরনো কালচার, সবকিছুকে পছন্দ করো, কিন্তু আমি অত পুরনো নই, আমাকে বুড়ি বলো না। পাচ্ছে বুঝতে? তুমি বুড়ো ডার্বি হও, আমার তাতে আপত্তি নাই, কিন্তু আমাকে বুড়ি জোয়ান করে দিও না, আমি বুড়ি নই। এ শোন না, এরপরে লক্ষ্য কর, বলছে আমি কথা দিচ্ছি আমি একদম অত বয়স্ক নই যতটা তুমি আমাকে করছো। ঠিক আছে, 20-র সাথে 20 যোগ করো, যোগ ফলই হলো আমার বয়স। কেন ম্যাডাম 40 বলুন, 40 বললে খারাপ লাগছে? পাচ্ছে বলতে 40টাই বলছে, কিন্তু 20-র সাথে 20 যোগ করছে। ঠিক আছে, কত বয়স, কত আর 20 যুক্ত 20, পরে 20তে আসতে বলছি আমি, মানে 40 বলে দিলে কি
40 বলে তার মানে অনেকটা বয়স, ইয়েস অর নো? তাহলে কি প্রথমে 20 বললো, দিয়ে আস্তে আস্তে বললো 20, তারপরে বললো স্যার এ কি বলছে অ্যান্ড মেক মানি অফ দ্যাট, স্যার 20 আর 20 যোগ করলে পয়সা হয় না, 20 আর 20 যোগ ফলে হলো তার বয়স। এটা হচ্ছে ইংলিশ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এর সাথে কোনো রোজগারের কানেকশন নেই। 20 and 20 দ্য রেজাল্ট ইজ মাই এজ, এই লাইনটার মানে, ঠিক আছে? অর্থাৎ আমার বয়স কত? আমার বয়স শুধু 40। আটকে চল বুঝে দাঁড়াও, যোগ করছি 20 আর 20, 5 10 57, 20 আর 20 যোগ করে হচ্ছে 57, ঠিক আছে? 20 আর 20 যোগ করলাম, যোগফল হচ্ছে 57। মানে ও কি করেছে, ও 20 করে বয়সটা কমাতে চেয়েছে। আমার বয়স 20 যুক্ত 20, আচ্ছা বুঝলেন? প্রথম 20টা লাউডলি, প্রাউডলি, অডিবলি, পরের 20টা ইনঅডিবলি, মিউটলি, টিমিডলি, সাইলেন্টলি, ঠিক আছে? এন্ড হোয়াট এল ওয়াই অ্যাড অন 20 যুক্ত 20 সমান আমার বয়স, 20 যুক্ত 20 সমান 57 তোমার বয়স। এরপরে মিসেস হারকেশন, মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে একটু একটু করে, মেয়েরা মানতে পারে না। মিসেস হারকেশন বলছে মিথ্যে, মিথ্যে, টুটিটা ধরে দেবো তো, পাচ্ছ বুঝতে? মিথ্যে, মিস্টার হারকেশন মিথ্যে। আমি তখন ছিলাম 20 যখন আমি টনিকে জন্ম দিয়েছিলাম, আমার প্রথম হাজব্যান্ড মিস্টার লামকিনের সাথে। আন্ডারলাইন, নট দ্য ফ্যাক্ট কি এটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বাট দ্য ফ্যাক্ট তোমাকে জানতে হবে মিস্টার সার্কেসেলের দুবার বিয়ে হয়েছে। তার প্রথম হাজব্যান্ড ছিলেন মিস্টার লামকিন, যিনি মারা গেছেন। তার প্রথম হাজব্যান্ডের সাথে তার ছেলের নাম হচ্ছে টনি লামকিন। টনি লামকিন, এক মিনিট, ওর বাবা মারা গেছে, মিস্টার লামকিন টনি লামকিনের বাবার নাম আমি বলে দিলাম, মানে বুঝবে মারা গেছে। বাচ্চা বুঝতে সন্দেহ করো না, বলে দিলাম মানে একদম শিওর মারা গেছে, তোমার টেনশনের কোনো কারণ নেই। বাচ্চা বুঝতে? তাহলে টনি লামকিন হচ্ছে মিস্টার লামকিনের, ক্লিয়ার, মিস্টার লামকিনের ছেলে, মানে মিস্টার লামকিন আর মিসেস হার্ডক্যাসেল বা ডরোথির ছেলে। আর কেট হার্ডক্যাসেল এ হচ্ছে মিস্টার হার্ডক্যাসেল এবং ডরোথির মেয়ে। তার মানে দ্বিতীয় পক্ষের বিয়েতে একটি মেয়ে আছে, প্রথম পক্ষের বিয়েতে একটি ছেলে আছে। আচ্ছা বুঝলি? আর প্রথম পক্ষের যে বর, সে ছিল বর্বর। বর্বর জানো না তোমরা? ওটা শুনেছো কি? শোনা শোনা মনে আছে? বর্বর হচ্ছে অসভ্য, নোংরা মানুষদেরকে বলে। এনার প্রথম পক্ষের বরের বৈশিষ্ট্য এনার ছেলের মধ্যে তোমরা খুঁজে পাবে। পাচ্ছ বুঝতে? ওই যে বলেছিলাম টনি প্রচন্ড দুর্বল, এত দুর্বল রোজ সন্ধ্যায় মদ্যপান করে। ওর মা ভাবে টনি স্কুলে গেলে মরে যাবে, লেটিং উড বি হিজ ডেথ। না না, স্কুলে পাঠাবো না, আমার দুর্বল ছেলে, আমার পাতলা ছেলে, দুর্বল ছেলে, তাকে স্কুলে পাঠাবো না, স্কুলে পাঠালে মরে যাবে। ওকে মা স্কুলে পাঠান না, বাট ছেলে রোজ সন্ধ্যায় বারে যায়। এজন্য তার মানে এত পাতলা, এত দুর্বল, এমন টিবি রোগে আক্রান্ত যে প্রচন্ড জোরে কথা বলতে পারে। যারা প্রচন্ড জোরে কথা বলতে পারে তারা কি, তাদের লাংস খুব স্ট্রং। এজন্য সুতরাং তার টিবি রোগ নেই। বলছে আমার তখন বয়স ছিল 20, ঠিক আছে? তখন আমি টনিকে জন্ম দিয়েছিলাম, আমার প্রথম হাজব্যান্ড মিস্টার লামকিনের সাথে, এবং তার এখনো 21 হয়নি। ইয়ার অফ ডিসক্রিপশন মানে লেখো এজ অফ 21, ইয়ার অফ ডিসক্রিপশন মানে এজ অফ 21। বলছে এখনো তার 21 হয়নি, ঠিক আছে? তাহলে 21টা কি? 21টা হচ্ছে সেই বয়স যে বয়সে ইউরোপিয়ান কান্ট্রিতে একজন ছেলেরা স্বাধীনতা পায়, ঠিক আছে? ঘরের বাইরে বেরোন, নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা আসে, সবকিছু নিজেদের হয়, সেটা হচ্ছে 21। পাচ্ছে বুঝতে? তাহলে বলছে এখনো 21 হয়নি। মিস্টার সার্কেসেল বললেন কোনোদিন হবে না। কোনোদিন হবে না মানে, এই লাইনটা পড়ে নাও, কোনোদিন হবে না মানে, মানে 21 কি হবে না? রাম 2 3 করে গুনলে 21 একদিন না একদিন হবে। কিন্তু 21 ম্যাচুরিটির বয়স, 21 এক্সপেরিয়েন্সের বয়স, 21, ঠিক আছে? মডারেট অ্যান্ড সোবার বিহেভিয়ারের বয়স, 14 15 16 বছর
অল্প বয়সের ছেলে মেয়ে, ঠিক আছে, বদমাইশি করবে, এটা মানা যায়। কিন্তু 20-21 বছরের ছেলেটা করবে, এটা মানা যায় না। কারণ 21 হয়ে যাওয়া মানে কি, সেটা একটা যথেষ্ট ম্যাচিওর এজ, ঠিক আছে। সেই মুহূর্ত থেকে তাকে রেসপন্সিবল হতে হবে, সেই মুহূর্ত থেকে তাকে পুরোপুরি জীবনটাকে বদলে নিতে হবে। তাহলে এখানে মা বললেন যে 20 বছর বয়সে আমি ওকে জন্ম দিয়েছি, আমি তখন I was 20 when I gave birth to Tony, and Tony has not yet become 21. Yes or no? So my age is not more than 40. How could you say my age is 57? Oh, you are a liar, I will slap on your right cheek. Yes or no? তখন মিস্টার হাডকেসেল বললেন 21 কোনোদিন হবে না, আমি ওর হয়ে বলে দিচ্ছি, যা সুন্দরভাবে মানুষ করছো, যা সুন্দরভাবে মানুষ করছো। এখানে নাইসলি, এখানে ফাইনলি মানে নাইসলি নয়, এখানে ফাইনলি মানে বলো, এর মানে যথেষ্ট বাজে, দেখো আনম্যানার্ডলি, যা সুন্দর ভাবে মানুষ করছো, এর মানে কি প্রচন্ড বাজে ভাবে মানুষ করছো, ঠিক আছে। বরাবর প্রচন্ড আদর, আমি আবার বলে রাখছি, প্রচন্ড আদর একটা ছেলেকে বাঁদর বানানোর জন্য যথেষ্ট। চেষ্টা কি বলছি বোঝা যাচ্ছে? প্রচন্ড আদর একটা ছেলেকে বাঁদর বানানোর জন্য যথেষ্ট। ঘরের লোক দেখবে যাদেরকে আদর করে বড় করে, তাদের জীবনে কিছু হওয়া জটিল আছে। চেষ্টা বোঝা যাচ্ছে? তাহলে এখানে মিস্টার হাডকেসেল, দেখো মিস্টার হাডকেসেল যে তাকে ঘৃণা করেন তার সৎ ছেলে বলে এমনটা না, বুঝতে পারছি। যে ছেলে মদ খেয়ে ঘরে ঝামেলা করে, হচ্ছে বুঝতে, যে ছেলে রোজ সন্ধ্যায় বন্ধুদেরকে মদ খাওয়ানোর জন্য ঘরে ক্যাবিনেট ভেঙে পয়সা চুরি করে নিয়ে বেরোবে, হচ্ছে বুঝতে, যে ছেলে মেয়েদেরকে ভয় দেখাবে, যে ছেলে বাচ্চা বিড়ালগুলোকে বিভিন্ন রকম ভাবে টর্চার এন্ড টর্মেন্ট করবে, যে ছেলে বাকিদের জুতো জ্বালিয়ে দেবে। ধরো কেউ জুতো খুলে বাইরে ঘরে ঢুকেছে, জুতো পরে তো ঘরে ঢোকা এটা তো কাস্টম নয়, ঠিক আছে। হিয়ার দ্য রুল ব্রেক্স, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট, হচ্ছে বুঝতে। বাট কাস্টম ইজ টু ওপেন দ্য শু আউটসাইড, রাইট? তাহলে সে যদি বাইরে জুতো দেখছে গাদা জ্বলে মানে পড়ে রয়েছে, সে বুঝলো এগুলো জ্বালানি, জ্বালিয়ে দিই, এরপর হয়তো জ্বালিয়ে দিল, তোমার দামি জুতো পুড়িয়ে দিল টনি লামকে। তাহলে এই ছেলেকে মিসেস হাডকেসেল মনে করতে পারেন ওর বয়স কম, তাই ও ভুল করে। মিস্টার হাডকেসেল জানে বয়স কম ভুল করে এমনটা না, সে বান্দর বান্দরামি করে। ব্যাপারটা বুঝতে পারছি? একটা মানুষের অল্প বয়সের ভুল অ্যানাদার পয়েন্ট, আর বান্দরের বান্দরামি অ্যানাদার পয়েন্ট। কি বলছি বোঝা যাচ্ছে? মিস্টার হাডকেসেল বলছে কি যায় আসে, আমার টনির প্রচুর পয়সা, সই টিপ দেবে, টিপ সই, ওটা শিখাতে 2 বছর লেগেছে, বুড়ো আঙুলটা, ওতে আমার নাকে করে টিপস সই দিতে গেছিল। না, ওকে খালি ওটা শেখানো হয়েছে যে বুড়ো আঙুল, থাম ইমপ্রেশন, টিপস সই দেবে। টনি লামকেনের প্রচুর পয়সা, আমার ছেলে পড়াশোনা শিখে বড় হবে না, আমার ছেলে পড়াশোনা লাগবে না, বন্ধু চলে যাচ্ছে, ঠিক আছে। বলছে আমার ছেলে পড়াশোনা শিখে বড় হবে না, আমার ছেলের 1500 পাউন্ড, 1500 পাউন্ড, এইটি আন্ডারলাইন করো, 1500 পাউন্ড। তুমি বলবে স্যার পাউন্ড, আমি বললাম মানে ডলার নয় পাউন্ড, আচ্ছা বুঝতে, ডাউট করো না। 1500 বলা হলো মানে 1500 পাউন্ড পার ইয়ার। কত রোজগার? 1500 পাউন্ড, ঠিক আছে। কত রোজগার? আরেকবার, আই ক্যান্ট হিয়ার ইউ। 1500 পাউন্ড পার ইয়ার, এটা রোজগার। কাদের রোজগার? আই ক্যান্ট হিয়ার ইউ। টনি লামকিনের কিছু পয়সা শোনো, এগুলোকে কি জানো? এগুলোকে বলে MIS FD, এই টাইপের কিছু ব্যাংকিং সিস্টেম আছে। তোমার বাবা তোমার জন্মের সময় 1 বছর বয়স থেকে তোমার নামে ইয়ারলি 20,000 টাকা করে রাখেন। তোমার বয়স 21-এর সময় তুমি প্রথম ইনস্টলমেন্ট 4 লক্ষ টাকা পাবে, পাচ্ছে বুঝতে। তারপরে প্রত্যেক বছর, বছরের শেষে 1 লক্ষ টাকা করে পাবে আজীবন। এরকম দেখবে অনেক ফাইন্যান্সিয়াল স্কিম বড় লোক বাবারা করে দেন বাচ্চার জন্য। কিছু যদি না করতে পারে ছেলেটা আমার, তাহলে অন্তত আমার এই রোজগার অন্তত তার জীবনটা যাতে চলে যায় রেস্ট অফ লাইফ ইন দ্য বেস্ট ওয়ে। কি বললাম? রেস্ট অফ লাইফ ইন দ্য বেস্ট ওয়ে, হচ্ছে বুঝতে, মানে যাতে করে রেস্ট অফ লাইফ হয় বেস্ট অফ লাইফ। সেই জন্য বাবা মায়েরা অনেক সময় পয়সাকে বিভিন্ন রকম ভাবে ট্রান্সফার করে দেয়। এই টনি লামকিনের জন্য ওর বাড়ির লোক ব্যবস্থা করে রেখেছে 1500 পাউন্ড পার ইয়ার। কত টাকা ব্যবস্থা করে রেখেছে? 1500 পাউন্ড পার ইয়ার। এখন এই মা কি ধরনের মা বুঝো, তিনি বলছেন
আমার ছেলের পড়াশোনা করা লাগে না, আমার ছেলে পড়াশোনা করা লাগে না, আমার ছেলে স্কুল লাগে না, আমার ছেলে লার্নিং, লার্নিং মানে এডুকেশন, একটু আগে ওয়ার্ডটা ছিল লার্নিং, লার্নিং মানে এডুকেশন, আমার ছেলের এডুকেশন লাগে না। কেন লাগে না? কারণ আমার ছেলে এমনিতেই 21 বছর বয়সের পর থেকে ওর ইয়ারলি অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? 1500 পাউন্ড। আচ্ছা, বুঝতে 1500 পাউন্ড মানে অন এন এভারেজ অনেকটা টাকা। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবং সেই টাকাটা তখনকার দিনে একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে, আজকে ডেটে প্রায় লক্ষাধিক টাকার মতো। এবং সেই টাকাকে যদি মান্থলি ভাবে ভাগ করো, মদ্যপান করার জন্য যথেষ্ট বেশি। এর জন্য, কারণ এর তো দায়িত্ব নেই। আর এর বন্ধুরা অপেক্ষা করছে, ভাই 21 হয়নি তো? ও বলছে না রে, এখন 21 হয় না, অপেক্ষা কর। মানে 21-এর আগের থেকে রোজ বারে যায়। ছেলেটা কেমন বুঝতে পারছো তো? এই ছেলেটা কিরকম? তাহলে সেই টনি লামকিন, এই টনি লামকিনকে দেখে তুমি মিস্টার লামকিনকে বুঝতে পারবে। বলছে আই ডোন্ট থিঙ্ক আ বয় ওয়ান্টস মাচ লার্নিং টু স্পেন্ড 1500 এ ইয়ার। ঠিক আছে, তার আগে ওই কোশ্চেনটা লিখে নাও, যেটা একটু আগে বলেছি, টু মে বি আ ডার্বি, আই উইল নট বি জোয়ান। দেখো কোশ্চেনটা লিখানো আছে, দেখো ডার্বি এন্ড জোয়ান ওয়ার দ্য নেমস অফ, ডার্বি এন্ড জোয়ান ওয়ার দ্য নেমস অফ, ডার্বি এন্ড জোয়ান were the names of NAMES, names of a married couple, names of a married couple living LIVING যারা বাস করতো, living in the West Riding, living in the West Riding, W capital WEST, West Riding in the 18th century. আবার বলছি ডার্বি এন্ড জোয়ান were the names of a married couple living in the West Riding in the 18th century. ওয়েস্ট রাইডিং এর WRR ক্যাপিটাল, এটা জায়গার না, কোথায় তো আমিও জানি না। আচ্ছা, বুঝতে? তাহলে ওয়েস্ট রাইডিং এ, বুঝতে পারছো, এর একটা ম্যারিড কাপল, ফুল স্টপ দাও। দে বিকেম ফেমাস ফর দেয়ার হ্যাপিনেস অফ লিভিং টুগেদার। এই ডার্বি আর জোয়ান কি করে বিখ্যাত হয়েছিলেন? They became famous. They became famous for their happiness of living together. ম্যাকবেথের মতো কোশ্চেন হবে, 100-র মতো। আচ্ছা, বুঝলেন? They became famous, অর্থাৎ তারা বিখ্যাত হয়েছেন কি জন্য? For their happiness of living together, অর্থাৎ একসাথে থাকার কারণে, একসাথে থাকার কারণে তারা বিখ্যাত হয়েছেন। ফার্স্ট ফুল স্টপ দাও। দেখো তারপরে এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, their name became proverbial, their name became proverbial for a happy old couple, their name became proverbial, ওদের নাম হয়ে গেছে proverbial, PROVERBIAL, their name became proverbial for a happy old couple. proverbial মানে হচ্ছে, হ্যাঁ মানে যেটা এক্স্যাক্টলি মানে কি, যার নাম সবাই জানে, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, আজকে ডেটা ভাইরালের মতো। দেয়ার নেম বিকেম প্রভারবিয়াল ফর এ হ্যাপি ওল্ড কাপল। ঠিক আছে, এরপরে ফুল স্টপ দিয়ে মিসেস হার্ডকেসেল কি বলতে চেয়েছে সেটা লেখো। দেখো, মিসেস হার্ডকেসেল frankly said that, মিসেস হার্ডকেসেল frankly said that, মিসেস হার্ডকেসেল frankly বলছেন কে? frankly said that her husband might consider himself, frankly said that her husband might consider himself, her husband might consider himself aged, might consider himself aged like the proverbial Darby. তার হাজব্যান্ড নিজেকে কনসিডার করতে পারে এজেড, কার মতো এজেড? লাইক দ্য প্রভারবিয়াল ডার্বি, মানে প্রবাদে উল্লিখিত ডার্বির মতো। ডার্বির ডিটা ক্যাপিটাল করো প্লিজ। তার মানে হাজব্যান্ড হতে পারেন কার মতো এজেড? বলো, প্রবাদে উল্লিখিত ডার্বির মতো। বাট সি ডিড নট কনসিডার হারসেলফ এজেড লাইক জোয়ান, কিন্তু সে কার মতো এজেড নয়? সে জোয়ানের মতো এজেড নয়। আবার বলছি, সি ডিড নট কনসিডার হারসেলফ এজেড লাইক জোয়ান। ঠিক আছে, এ হতে পারে কার মতো? এ হতে পারে
প্রবাদে উল্লেখিত ডারউইন মতো, অর্থাৎ তুমি হতে পারো ডারউইন মতো, ঠিক আছে, এজেড, মানে তুমি নিজেকে ভাবতে পারো যে তুমি হচ্ছে ডারউইন মতো এজেড, বাট আমি নিজেকে ভাবতে পারবো না যে আমি জোয়ানের মতো এজেড। তার মানে উনি কি বলেছেন, আই লাভ এভরিথিং ওল্ড অ্যান্ড ইউ আর অ্যান ওল্ড ওম্যান অ্যান্ড স্টিল আই লাভ ইউ। কে বলেছেন? মিস্টার হার্ডকেসেল। কাকে? মিসেস হার্ডকেসেল। এবং মিসেস হার্ডকেসেল ইমিডিয়েটলি রেসপন্স আফটার সেইং কে, ইউ মে বি এজেড বাট আই এম নট এজেড, you may be Darby, but I am not Joan. Yes or no? And thereafter we come to know that Darby and Joan are the names of a celebrated and a famous couple. They are old and they are happily living together and there are no problem. Yes or no? এরপরে লক্ষ্য করো টেক্সটে চলো সামনে, কেমন হার্ডকেসেল বলছে ও পড়াশোনা শিখবে। লার্নিং কি বললে? কোথা মানে সেট, কোথা হতে গেলে প্রিয়, সেই কোথা নয় বেটা, এখানে কোথা মানে সেট, ঠিক আছে, কোট কথাটা থেকে এসছে, কোট, কিউ ইউ ও টি ই, তার মানে লার্নিং, লার্নিং কোথা, আ মেয়ার কম্পোজিশন অফ ট্রিক্স এন্ড মিস্টেক, বলছে লার্নিং শিক্ষা, বলছে শিক্ষার কথা বলো না, ও আমার জানা আছে, শিক্ষা ওর কাছে খালি ট্রিক্স, ট্রিক্স মানে চালাকি, আর মিস্টেক মানে খারাপ কাজ, ইভিল ডিড, মানে হয়তো স্কুল গেল দিয়ে জানলা ভাঙছে, আচ্ছা বুঝলেন, এইগুলো ওর কাছে শিক্ষা, মানে ওর কাছে এডুকেশন মানে, ওর কাছে এডুকেশন মানে রেনেসা নয়, ওর কাছে এডুকেশন মানে ডেভেলপমেন্ট নয়, ওর কাছে এডুকেশন মানে চেঞ্জ নয়, ওর কাছে এডুকেশন মানে রেফরমেশন নয়, ওর কাছে এডুকেশন মানে ট্রিক্স, ওর কাছে এডুকেশন মানে মিস্ট্রি, ওর কাছে এডুকেশন মানে ট্রিক্স, ওর কাছে এডুকেশন মানে মিস্ট্রি, ঠিক আছে। মিসেস হার্ডকেসেল বলছে হিউমার, ও একটু বেশি হিউমারাস, মানে ওর হাস্যরস বেশি তো, তাই স্কুল এমনি করে। ঠিকই বলেছেন, টেবিলটা ভাঙা হাস্যরসের প্রমাণ, সমস্ত গাছকে উপড়ে দেওয়া হাস্যরসের প্রমাণ, ক্লাসের ফ্যান গুলোকে বাঁকিয়ে দেওয়া হাস্যরসের প্রমাণ, এগুলোকে বান্দরামি বলে। তার মানে মায়ের চোখে এগুলো মানে বালকের বাল্যপন, কিন্তু সমাজে সবার কাছে এটা বান্দরামি, হচ্ছে বুঝলি। তার মানে মায়ের চোখে হিউমার, মাই ডিয়ার, নাথিং বাট, বাট মানে অনলি, ও একটু বেশি হিউমারাস। মিস্টার হার্ডকেসেল, তুমি আমার বেটাকে একটু হিউমারাস হতে দাও। বলছে আমি না ওকে ঘোড়ার পুকুরে ডুবিয়ে মারবো, কিন্তু ওকে আমি হিউমারাস হতে দেব না। বলছে ওর জন্য আমি ঘোড়ার পুকুর বরাদ্দ রেখেছি। তুমি বলবো স্যার হর্স পন্ড মানে? যেমন গরু ধোয়ানোর ডোবা হয় ওদের দেশে, ঘোড়াও ঘরে ঘরে, তাই ঘোড়া ধোয়ানোর জল খাওয়ানোর যে পুকুর আছে তাকে হর্স পন্ড বলে। বলছে হিউমার, শোনো, এই বার্নিং দ্য ফুটম্যান শুজ হিউমার, দেন হি ইজ হিউমার। বলছে লোকের জুতো জ্বালানো যদি হিউমারের নাম হয়, তাহলে তোমার বেটা হিউমার। যদি অল্প বয়স্ক, কম বয়স্ক সুন্দরী মেয়েদেরকে ভয় দেখানো হিউমার হয়, তাহলে তোমার ছেলে হিউমারাস। মেড মানে বিউটিফুল আনম্যারিড ওমেন, মেড মানে বিউটিফুল আনম্যারিড ওমেন, তার মানে অবিবাহিত সুন্দরী মেয়েদেরকে ভয় দেখানো, থ্রেট করা। কিছু ছেলে দেখবে আছে যারা সবসময় মেয়েদেরকে ভয় দেখায়, বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে, পাচ্ছ বুঝতে। বলছে এটা যদি হিউমার হয়, তাহলে সেটা হচ্ছে তোমার ছেলে হিউমার। বলছে ওরিং দ্য কিটেন, কিটেন মানে বলো ছানা, ছানা বিড়াল ছানা, কিটেন মানে বিড়াল ছানা। বলছে বিড়াল ছানা ছোট্ট ছোট, দেখো বাচ্চা বাচ্চা কুকুর, তা ঠিক আছে, সেগুলো কারো ছেলে মেয়ে, ঠিক আছে, অনেক বদমাইশ ছেলে আছে দেখবে বাচ্চা কুকুর গুলোকে তুলে এমনি করে ছুড়ে দেবে, তাদের লাগে, গায়ে লাগে, তাহলে বাচ্চা বাচ্চা বিড়াল ছানাগুলোকে বিরক্ত কর। বলছে এগুলো যদি হিউমার হয়, তোমার ছেলের ভালো রকমের হিউমার আছে, মানে তোমার কি মনে হয় এগুলো একটা হিউমার? লোকের জুতো জ্বালানো হিউমার নয়, বদমাইশি। মেয়েদেরকে ভয় দেখানো হিউমার নয়, এটা ভালগারিটি এবং ক্রাইম, রাইট। কিটেনদেরকে ওয়ারি করা, ওয়ারি করা মানে ডিস্টার্ব করা, এটা হিউমার নয়, এটা অমানসিকতা, এটা ইনহিউম্যানিটি, হচ্ছে বুঝলেন। তো এগুলো একটাও হিউমার নয়। বলছে এগুলো যদি হিউমার হয়, তোমার ছেলের হিউমার রয়েছে। বলছে এই তো গতকাল, ইট ওয়াজ বাট ইয়েস্টারডে, বাট মানে অনলি, এই তো গতকাল আমি ঘুমোচ্ছিলাম চেয়ারের উপর, তোমরা যেমন ক্লাস করতে করতে ঘুমো, বুঝছেন না, ওই রকম তিনি ঘুমাচ্ছিলেন, আর তার মাথায় পড়া আছে উইগ, উইগ মানে ফলস চুল, এক্স্যাক্টলি ফলস হেয়ার। এখন দেখবো উইগের খুব যুগ চলছে,
কোনো টেনশন নেই, উইক পরে নাও। আগে মানুষ বিয়ের দিনে পড়তো, ব্যাপারটা বুঝতে পারছি, এখন এমনি তো ভয়। লক্ষ্য করো, উইক হচ্ছে ফলস হেয়ার, মানে একটু চুলটা লম্বা হবে, ব্যাপারটা বুঝতে পারছি, এখন অনেকেই পরে। কি ফ্যাশন, ফ্যাশন মানে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে, ফ্যাশন মানে বেঁধে দিয়েছে। বলছে আমি তো একটা উইগ পরেছিলাম, চেয়ারে বসে বসে ঘুমোচ্ছিলাম, আমার উইগটাকে ঘুমোতে ঘুমোতে চেয়ারের সাথে বেঁধে দিয়েছে। লক্ষ্য করো। তার মানে এই যে ধরো তুমি বসে আছো, পিছন তোমার বন্ধু কি করলো, তোমার চুলটি ধরে চেয়ারটাই বেঁধে দিয়েছে। এরপর যখন তুমি উঠলে, তোমার যদি অরিজিনাল চুল হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে, হয়তো চুলের মুঠিটা ছিঁড়ে পড়ে গেল, দ্যাট ইজ অ্যানাদার থিং, অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো চাপ নেই। কিন্তু যদি ফলস চুল হয় তাহলে ওঠার সময় কি চুলটা বাঁধা হয়ে পড়ে থাকবে? এর জন্য টাক মাথা নিয়ে তুমি উঠবে, ঠিক আছে। বলছে তখনই মিসেস ফ্রিজেল এসেছিলেন। মিসেস ফ্রিজেল, এর জন্য তারক মেহতাকে উল্টা চশমা। তাহলে বোঝার চেষ্টা করো, মিসেস ফ্রিজেল তখন এসেছিলেন, আর মিসেস ফ্রিজেল আসার পরে মিস্টার হার্ডকেসেলের মনে, আচ্ছা মিস্টার হার্ডকেসেল তাকে অন্তর থেকে আমন্ত্রণ জানানোর জন্য যখন উঠে মাথাটাকে নিচু করেছিলেন, আসুন আসুন ম্যাডাম আসুন, তখনই দেখলেন এই কি হলো, তখন দেখলেন চুলটা খুলে গেছে, কারণ বেটা আমার চুলকে চেয়ারে বেঁধে দিয়েছে। বলছে এগুলো যদি তোমার ছেলের হিউমার হয়, আমি তখনই খড়গটা বার করেছিলাম, ঠিক আছে, আমি খড়গটা বার করেছিলাম যে ওরা টনি, ঠিক আছে, তোর নামই নিয়ে আছে, আজ তোকে ন করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বোঝার চেষ্টা করে আমি ভেবেছিলাম উড়িয়ে দেবো, যে যাই হোক ছেলে বলে ছেড়ে দিলাম। মিস্টার সার্কেসের ও, আর আমাকে তুমি দোষ দেবে, আমাকে তুমি দোষ দেবে, ঠিক আছে, আমাকে দোষ দিতে পারো। পুর বয়, হেল্পলেস ছেলে, কত হেল্পলেস বুঝতে পারছো, মেয়েদেরকে ডিস্টার্ব করে, বিড়াল ছানাগুলোকে ছুঁড়ে মারে, লোকে জুতো জ্বালিয়ে দেয়, বাবার ফল শেয়ারকে চেয়ারে বেঁধে দেয়, আর মা বলেন পুর বয়, আমার অসহায় ছেলে, কত শরীর খারাপ সবসময়, ওয়াজ টু সিকলি, মানে এক্সেসিভলি সিক। আমার ছেলে, আমার ছেলে প্রচন্ড শরীর খারাপ, তো সব দিন শরীর খারাপ, কোনো ভালো কাজ করতে পারে না, অসুস্থ বলেই তো খারাপ করে, সুস্থ হয়ে যান, ঠিক আছে, সব ঠিক করো। স্কুলে পাঠায়নি, স্কুলে পাঠালে মরে যাবে, আর স্কুল উড বি হিজ ডেথ, স্কুলে পাঠায়নি, মদ খেতে যায় শুনবেন, এ শোন না, স্কুলে পাঠায়নি, স্কুলে পাঠালে মরে যেতে পারে। একটু স্ট্রঙ্গার হোক, একটু স্ট্রঙ্গার হোক, মানে একটু একটু সুস্থ হোক, একটু শক্তিশালী হোক, এখন তো দুর্বল রোগা পেটকা আমার মতো, পাচ্ছ বুঝতে, একটু শক্তিশালী হোক, 1-2 বছর লেটিন পড়িয়ে দেব, একটু শক্তিশালী হোক, 1-2 বছর লেটিন পড়িয়ে দেবো, এখন না 25-26-এর শেখাবো, পাচ্ছ বুঝতে, এখন না, এখন না, এখন কিচ্ছু না, এখন আমার ছেলেকে কিচ্ছু পড়াবো না, কারণ এখন পড়ালে আমার ছেলে অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে। সে লেটিন ওকে পড়াবে, ও লেটিন পড়বে, হ্যাঁ, ক্যাট অ্যান্ড ফিডেল অ্যান্ড ক্যাট অ্যান্ড ফিডেল, এটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, খাতায় চল, ক্যাট অ্যান্ড ফিডেল। দেখো এটা একটা লেটিন এক্সপ্রেশন থেকে এসছে, এই কথাটার মানে হচ্ছে অ্যাবসলিউট ননসেন্স। দেখো দ্য ফ্রেজ ক্যাট অ্যান্ড ফিডেল, the phrase cat and fiddle simply means absolute nonsense. আবার বলছি, the phrase cat and fiddle simply means absolute nonsense. Absolute nonsense, ঠিক আছে। লেখো মিস্টার হার্ডকেসেল, ওখানে কি লেখা আছে একটুকু না, বুঝতে পারছো, এগুলো সব এডিট হয়ে পাবে, অপেক্ষা করো। লেখো মিস্টার হার্ডকেসেল says that, Mr. Hardcastle says that learning is, Mr. Hardcastle says that learning is, বলো না, ক্লাবে যাও, ক্লাবে মাঠের ওই পাশে, বাবা গেট লাগিয়ে দাও।
কি বললাম? Mr. Hardcastle says that learning is nothing but an absolute nonsense. Nothing but an absolute nonsense. Learning is nothing but an absolute nonsense. Learning is nothing but an absolute nonsense to Tony Lumpkin. কিছু কিছু লোকের শিক্ষা হয় না, কিছু কিছু লোকের জন্য শিক্ষা তৈরিও হয় না। পারছো বুঝতে? শোনো, গাধা পিটিয়ে গরু বানাতে পারবে না। তাহলে টনির মতো ছেলেকে শেখানো খুব টাফ আছে। অনলাইনে যারা রয়েছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে? আমার ক্লিয়ারলি অডিবল? জানাবে একদম ঠিক আছে। দেখো, ওকে স্কুলে পাঠাবো না এখন, ঠিক আছে, পরে একটু বড় হোক, এখন তো ছোট, এই 20 হলো, 20 অব্দি খুব ছোট, 20 অব্দি স্কুলে পাঠালে মরে যাবে। পারছো বুঝতে? একদমই তাই, পরে পাঠাবো। বলছে ওকে লেটিন শেখাবেন না, না ক্যাট অ্যান্ড ফিডল। বলছে না না, এল হাউস আর স্টেবল, এগুলোই তার স্কুল, যেখানে ও যাবে। এখনকার ছেলেদের দেখবে যেমন বাইকের ফ্যাসিনেশন রয়েছে, কিনা একটা ভালো বাইক কিনতে হবে, শোনো, ভালো বাইক কিনতে হবে। তখনকার ছেলেরা স্ট্যাবলিয়ার্ডে যেত। স্ট্যাবলিয়ার্ড মানে আস্তাবল, স্ট্যাবলিয়ার্ড মানে আস্তাবল। আস্তাবলে গায়ের বল নয়, আস্তাবল মানে যেখানে ঘোড়া থাকে। ওদের হচ্ছে নামি দামি ঘোড়ায় চড়বো আর দৌড়াবো, গিড়বিট গিড়বিট টিকবিট টিকবিট, ওটাই হিরোইজম, ফুটানি করে ঘোরা, বুঝতে পারছো? আর এল হাউস, এল হাউস মানে যেখানে এল ইজ সোল্ড। এলটা কি? এল হচ্ছে এক ধরনের ওয়াইন টাইপের ড্রিঙ্ক, পারছো বুঝতে? এটারে আজকের ডেটে মানে হচ্ছে বার। আজকের ডেটে এগুলোকে বার কাম রেস্তোরাঁ বলে, এগুলোকে ইন বলে, INN। বলছে ও স্কুলে যেতে পারবে না, তোমার ছেলে স্কুলে যাওয়ার, ঠিক আছে, ম্যাটেরিয়াল নয়, স্কুলে যাওয়ার ম্যাটেরিয়াল নয়। ও একমাত্র কোথায় যেতে পারে? ও এল হাউসে যেতে পারে, স্ট্যাবলিয়ার্ডে যেতে পারে। মিসেস হার্কেসেল বলছে ওই আমার অসহায় ছেলেটাকে প্লিজ ক্রিটিসাইজ করো না, প্লিজ, আমার ওই দুর্বল ছেলে, আমার দুর্বল ছেলে, ওকে প্লিজ ক্রিটিসাইজ করো না, কারণ আমি জানি ও বেশি দিন আমাদের মাঝে থাকবে না, ও বেশি দিন মায়ের চোখে যাওয়া। দেখো, আমরা বেশি দিন ওকে আমাদের মাঝে পাবো না। ওর মুখ দেখলে বুঝতে পারি ওর টিবি হয়েছে, কনজাম্পটিভ মানে সাফারিং ফ্রম টিউবারকিউলোসিস। কনজামশন, কনজামশন মানে এটাকে টিবি রোগ বলা হয়, টিউবারকিউলোসিস, ক্ষয় রোগ। ওর মুখ দেখলে বুঝতে পারি ওর টিবি হয়েছে, ওকে আর বেশি দিন আমরা আমাদের মাঝে পাবো না, প্লিজ ওকে গাল দিও না। আর কটা দিন বেঁচেছে? বলছে হ্যাঁ, বিরাট বড় টিবি রোগী, রোজ মোটা হচ্ছে। টিবির তো এটাই সিমটম, টিবির সিমটম হচ্ছে রোজ পাতলা হওয়া, রোজ দুর্বল হচ্ছে, মুখ থেকে রক্ত বেরোনো, এগুলো হচ্ছে টিবির সিমটম। রোজ মোটু হচ্ছে, সে টিবি রোগী নয়, পাচ্ছে বুঝতে? সে টিবি রোগী নয়, চেষ্টা বোঝা যাচ্ছে? তাহলে বলছে ওকে আমরা আর বেশি দিন দেখতে পাবো না গো, আমার দুর্বল ছেলেকে এরকম করে সমালোচনা করো না, ওর মুখের দিকে তাকালে বুঝতে পারি ওর টিবি হয়েছে। বলছে হ্যাঁ, টিবি তো হয়েছে, মোটানো তো তাকেই একটা সিমটম। মিস্টার সার্কেসেল বল, জানো মাঝে মধ্যে রাত্রিবেলায় কাশে, জানো, চোখ মুছতে মুছতে, মাঝে মধ্যে আমার ছেলে রাত্রিবেলায় কাশে। বলছে হ্যাঁ কাশবেই তো, মগটা প্রচুর খায় যে। বলছে যখন লিকারটা একটু বেশি হয়ে যায়, লিকারে যখন ওকে, ঠিক আছে, হাহাকার করে দেয়, তখন ও কাশে। বলছে আমার না খুব ভয় লাগে, ওর লাংস গুলো ঠিক আছে তো? মায়ের কি ভয়? বলছে একদম, আমারও ভয় লাগে। তোমার ছেলের লাংস প্রচন্ড দুর্বল, গলার আওয়াজ তো নয় যেন ট্রাম্পেট, ট্রাম্পেট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বলছে গলাতে ট্রাম্পেট বসানো রয়েছে, সত্যি লাংস দুর্বল।
অ্যাকচুয়ালি আমি কি বললাম বলতো, যাদের লাংস দুর্বল হয় তাদের গলার আওয়াজ আস্তে আস্তে হয়, তারা জোরে কথা বলতে পারবে না, লাউডলি বলতে পারবে না, লাংসে প্রবলেম থাকলে। তাহলে ওই ছেলের লাংসে কোনো সমস্যা নাই, ও একা স্টেডিয়াম একা জড়ো করে দেবে, এমনি গলার আওয়াজ পাচ্ছ বুঝতে? তাহলে বলছে বলছে ওই তো আসছে, আমার টিবি রুগী আসছে। কনজামটিভ ফিগার, কনজামটিভ ফিগার মানে a figure suffers from consumption, আর কনজামশন মানে টিবি রোগী। টনি আসছে টিবি রোগী। মিসেস সার্কেশন, আমার শোনা মাই চার্মা, ওই মাই চার্মার কথাটা বাংলা মানে হচ্ছে আমার সোনা, ঠিক আছে? আমার সোনা, আমার দুধটু, কোথায় যাচ্ছিস তুই বেটা? আমার দুধটু, আমার সোনা, কোথায় যাচ্ছিস বেটা? বাবাকে আর আমাকে একটু টাইম দে, লাভি লাভি। ব্যাপারটা বুঝতে পারছি? এরকম হয় যারা ভালোবাসে তারা এরকম করে ডাকে, কথায় কথায় দেখবে বলে সোনা, কথা শেষে জান। শোনো, কোথায় যাচ্ছ জান? বাবাকে আর আমাকে একটু টাইম দেবে না তুমি? টনি, আমার তাড়া আছে মা, মদ খেতে যাচ্ছি। শোনো, আমার তাড়া আছে মা। এক মিনিট, একটা জিনিসকে বোঝো, একটা জিনিসকে বোঝো, অলিভার গোল্ডস্মিথ প্রলোগে বলেছেন যদি মানুষকে হাসাতে না পারে পয়সা ওর ফেরত। এটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, নাটকটা লেখা হয়েছে শুধুমাত্র মানুষকে মন থেকে হাসানোর জন্য, কারণ সেন্টিমেন্টাল কমেডি তখন মানুষকে টর্চার করছিল কমেডির নামে, ওটা রিয়েল কমেডি নয়। অলিভার গোল্ডস্মিথের টার্গেট ছিল আমি এমন একটা নাটক লিখবো যেটা মরা মানুষকে হাসাবে। আচ্ছা বুঝলি? এবং তিনি বলেছেন প্রলোগের লাস্ট লাইনটা দেখবে রেকর্ডিং এ আছে, যদি কেউ মিস করেছে দেখে নেবে। রেকর্ডিং এ বলছেন মিস্টার উডওয়ার্ড যে এমন এক ডাক্তার এসেছে, সে গ্যারান্টি দিয়ে বলছে রোগটা সারাবো, আর যদি না সারাতে পারে পয়সা ফেরত। আচ্ছা বুঝতে? তাহলে সেই নাটকটা পড়তে গেলে তোমাকে তো হাসতেই হবে। জানি, কোথায় যাচ্ছিস বাবু? বাবাকে আর আমাকে একটু টাইম দিবি না সোনা? ঠিক আছে মা, আমার তাড়া আছে, মদ খাওয়া তাড়া ছিল। মা আমার তাড়া আছে, আমি নাহারি, আমি থাকতে পারি না। ঠিক আছে মিস্টার সার্কেস, না তুই আজ বেরোবি না, আজকের ইভিনিং র মানে প্রচন্ড ঠান্ডা, ভেরি কোল্ড। ইউরোপিয়ান কান্ট্রি, সন্ধ্যেবেলায় বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে, এগুলো জিজ্ঞেস করো না স্যার কেন ইভিনিংটা র। ইভিনিং মানে ভেরি কোল্ড, এইটুকু জেনে শান্তিতে থাকে। সুতরাং বাইরে প্রচন্ড ঠান্ডা, তুই এরকম ঠান্ডায় বেরোতে পারিস না। এমা তোকে কত অসুস্থ লাগছে। টনি বলছে মা আমি তো বললাম তোমায় আমি থাকবো না এখানে। আন্ডারলাইন, থ্রি পিজিয়ন ডাকছে মা, আমাকে ডাকছে, আমাকে থ্রি পিজিয়ন ডাকছে, যেমন তোমাদেরকে লাইব্রেরি ডাকে। এসো না, মানে সবসময় তোমরা লাইব্রেরিতে টাইম কাটাও। এসো না, তোমরা অন্য কোথাও টাইম কাটাও না, ইদার আমার ক্লাসরুম, না হলে কলেজের ক্লাসরুম, না হলে লাইব্রেরিতে, নাহলে ঘরে পড়ার টেবিল। মোস্ট অফ দ্য টাইম আমি তোমাদেরকে দেখি ফুচকা দোকানে, আজ অব্দি দেখিনি। রাস্তায় ঘুরতে, আজ অব্দি দেখিনি। পাচ্ছ বুঝতে? এক্স্যাক্টলি। টনি লামকিন তোমাদের মতো নয়, টনি লামকিন ফালতু ছেলে। থ্রি পিজিয়ন, এটা হচ্ছে ইজ দ্য নেম অফ এন ইন, ইজ দ্য নেম অফ অ্যান ইন, বা লিখতে পারো এল হাউস। থ্রি পিজিয়ন্স কে, এটা পিজিয়ন নয় কিন্তু, বয়েজ এন্ড গার্লস, খেয়াল রাখবে এর নামটা হচ্ছে থ্রি পিজিয়ন্স। আরেকবার, আই কান্ট হিয়ার ইউ। থ্রি পিজিয়ন্স কে কি বললাম? ইজ দ্য নেম অফ এন ইন, অথবা is the name of an inn বা is the name of an ale house। বলছে মা ওখানে ফান চলছে, ফান। পাচ্ছে বুঝতে? মানে ওখানে ফান নয়, তুফান চলছে। ঠিক আছে, মানে ওখানে সব মাতাল জুটে গেছে সন্ধ্যাবেলা। পাচ্ছে বুঝতে? ওখানে সমস্ত মাতাল জুটে গেছে, এবং সমস্ত মাতাল জুটে যাওয়ার পরে কি হচ্ছে না, ওখানে এন্টারটেইনমেন্ট চলছে। পাচ্ছে বুঝতে? বলছে দেয়ার ইজ সাম ফান গোয়িং ফরওয়ার্ড। গোয়িং ফরওয়ার্ড মানে মুভিং ফরওয়ার্ড, গোয়িং ফরওয়ার্ড মানে মুভিং ফরওয়ার্ড। এরপরে মিস্টার হার্ডকেসেল বললেন, বলছে বুঝতে পারলাম, দ্য এল হাউস, দ্য ওল্ড প্লেস, আই থট সো। বলছে আমি জানতাম। কোথায় যাচ্ছে?
তার জন্য কি লিখেছি, ইজ দ্য নেম অফ এন ইন অথবা হেল হাউস। ঠিক আছে, মিস্টার সার্কেসেল বলছে লো পল্ট্রি সেট অফ ফলোয়ার্স। এখানে দেখো একটা ওয়ার্ড আছে পল্ট্রি। পল্ট্রি মানে কম দামি, চিপ। আচ্ছা, বাজে নোংরা সস্তা ছেলেগুলো আছে, কোনো কোয়ালিটি নেই, মাধ্যম ফেল। পাচ্ছে বুঝতে? বাজে সস্তা অভদ্র ছেলেদের কম্বিনেশন ওখানে, ওখানে কেউ নেই। তখন টনি বলছে মা খবরদার, জবান পে লাগাম দো মামি জি। কেন? এর কারণটা কি? হচ্ছে আমার বন্ধুদেরকে খারাপ বলবেন না। আচ্ছা বুঝতে, বন্ধুদেরকে খারাপ বলবে না মা, আমাকে অপমান করা হচ্ছে। বলছে একদম নয় মা, আমার এক বন্ধুর নাম ডিক মিউগিন্স, একজনের নাম জ্যাক গালিগালাজ, দেখো জ্যাক স্ল্যাং, একজনের নাম লিটল এমিনা ডাব, একজনের নাম টম আঁকাবাঁকা, টম টুইস্ট। এরা কারা? এরা হচ্ছে টমির বন্ধু। হেডিং দাও সাম ফ্রেন্ডস অফ টনি লাম্পকিন। হেডিং দাও সাম ফ্রেন্ডস অফ টনি লাম্পকিন। মনে রাখবে রতনের রতন চিনবে, ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে নিয়ম, যে যেরকম সে সেরকম দোষ খুঁজে নেবে। তুমি পাবজি খেলো, তুমি দেখবে তোমার দোষ সেই হবে যে গোটা দিন ফোনে ডিগ্রি ডিগ্রি করছে। আর তুমি পড়াশোনা করো, তোমার বন্ধু সে হয়ে যাবে যে পড়াশোনা করে। আমার রাইট? ঠিক আছে, তাহলে হেডিং দাও, লেখো ফ্রেন্ডস অফ টনি লাম্পকিন। এই চারটি নাম টুকটুক করে দেখে ঢুকে নাও। ডিক মিউগিন্স, জ্যাক স্ল্যাং, লিটল এমিনা ডাব, টম টুইস্ট। আরেকবার, চারটি বন্ধু আছে, ডিক মিউগিন্স, জ্যাক স্ল্যাং, লিটল এমিনা ডাব, টম টুইস্ট। ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে না? চলো এরপরে পাবে ডিক মিউগিন্স, জ্যাক স্ল্যাং, লিটল এমিনা ডাব, টম টুইস্ট। আরেকবার, ডিক মিউগিন্স, জ্যাক স্ল্যাং, লিটল এমিনা ডাব আর টম টুইস্ট। এরপরে শোনো এরা কি করে, এরা কি করে। হচ্ছে ডিক মিউগিন, এ হচ্ছে এক্সাইজ ম্যান। এক্সাইজ ম্যান দেখবে গভর্নমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে এক্সাইজ, আচ্ছা বুঝলি? একে এক্সাইজ ম্যান বলা হচ্ছে, একে এক্সাইজ ম্যান বলা হচ্ছে। এর কারণে তোলাবাজ। মা আমার বন্ধু আছে ডিক মিউগিন, তোলাবাজ। জ্যাক স্ল্যাং ঘোড়ার ডাক্তার, আমার বন্ধু দোস্ত। লিটল এমিনেডা গান বাজায় মা, ডিজে আজকে ডেট। টম টুইস্ট এমনি করে খেলা বলে, কোয়ালিটি বলতে পারছি, এরকম করে খেলা বলে কোয়ালিটি বুঝো। তার মানে একটাই যে বস কে। আমি যখন স্কুলে পড়তাম, আমার একটা দাদা ছিল, সে আমার বন্ধু ছিল, হেলদি, সবসময় ওর সাথে ঘুরতাম। এই সব সব সবাইকে ধমকাতাম, কি জন্য? আমার পিছনে বস আছে, পাচ্ছি বুঝতে, সবাই বলে আয় আয় বস বস, ওকে কেন ডাকছিস? চেষ্টা বোঝা যাচ্ছে? তার মানে তুমি লক্ষ্য করো, এক একটা টাইমে তারাই তোমাকে ইমপ্রেস করবে, বুঝতে পারছি? তারাই তোমাকে ইমপ্রেস করবে যারা তোমার মতে। যেমন একটা টাইমে মনে হয় ডন আছে, লোককে ধমকাচ্ছে চমকাচ্ছে, দেখেছিস এর কলার ধরছে, তাকে এক চড় দিচ্ছে, এই তো হিরো। এজন্য এর মতো লোক হয় না পৃথিবীতে। পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারলেন এজন্য যে এইসব লোকের কোনো দাম নেই পৃথিবীতে। একটা এজ আসবে যখন তুমি বুঝতে পারবে all these people have no significance at all, কারণ physical power is not a power at all. এজন্য এখনকার দিনে যুদ্ধ হয় সৃষ্টিত, উপর থেকে বিমান যাচ্ছে, পর 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 বোম পড়ছে, গাঁজা উড়িয়ে দিচ্ছে। এজন্য তার মানে কি, এই গায়ের জোরের তো কোনো দাম নেই। ঠিক আছে, তাহলে টনি লাম্পকিন 21 বছর বয়স, অতটা ম্যাচিওর নয়, এবং তাই তার বন্ধুরা এরকম, কেউ ডিক মিউগিন্স তোলাবাজ, কেউ জ্যাক স্ল্যাং ঘোড়ার ডাক্তার, কেউ লিটল এমিনা ডাব,
যে মিউজিক বাজায়, কেউ টর্ন টুইস্ট, স্পিনস মানে রবি অশ্বিন কি করে, বলটাকে স্পিন করে, স্পিন মানে ঘোরায়। তাহলে স্পিন মানে কি, ঘোরানো। প্লেটার মানে ট্রে, প্লেটার মানে থালা। একটা থালা আছে, তবে এটা হোস্টেলে মেসে অনেকে পারে, খেতে বসার আগে এমনি করে ঘুরবে, চাক 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 করে ঘুরবে। এটা মেসে হোস্টেলে থাকলে শিখবে, আদারওয়াইজ ঘরে থাকলে শিখবে না। কারণ ঘরে থালা ঘোরাবে, হঠাৎ করে দেখবে আঙুলটা বাঁকিয়ে দিল কে, বুঝছেন না? তাহলে এগুলো মেসে হোস্টেলে থাকলে খুব ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, দাদা ট্রেনিং দেবেন, ওরকম করে ঘোরানোটা হচ্ছে না, আয় দেখিয়ে দিচ্ছি, বুঝছেন না? তারপরে দেখবে ঘোরানো শিখে যাচ্ছে, তুমিও থালা ঘোরাচ্ছ, চাক 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 করে ঘুরছে। ঠিক আছে, মিস্টার সার্কেসের বলছে, মাই ডিয়ার, ঠিক আছে বাবু, ওদেরকে আজকে অন্তত একটা রাত্রের জন্য ডিসঅ্যাপয়েন্ট কর, মানে আজকে রাত্রে অন্তত যাস না। ঠিক আছে, টনি বলছে, মা যদি ওদেরকে ডিসঅ্যাপয়েন্ট করা হতো তাহলে টনি লামকিন কবে করে দিত, কিন্তু টনি লামকিন নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে না। মানে বুঝতে পারলেন না? মানে মা বললেন, তুই না গেলে ওদের মন খারাপ করবে, তুই ওদেরকে মন খারাপ করিস এক রাতের জন্য, আজকে যাস না। তখন টনি বলল, ওদের মন খারাপ নিয়ে টনি ভাবে না, টনি নিজের মন খারাপ নিয়ে ভাবে। আজ না গেলে ওদের কতটা মন খারাপ হবে আই ডোন্ট নো, বাট আমার যে মন খারাপ হবে উইথ 100% অ্যাসিউরেন্স আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই মা আমাকে যেতে, লেট মি গো মা, লেট মি গো। মিস্টার সার্কেসের আটকেছেন, এমনি করে আটকেছেন, ডিটেইনিং, ডিটেইনিং মানে স্টপিং, যাবি না তুই। টনি বল, মা যাবো আমি। মিস্টার সার্কেস বল, যাবি না তুই। ঠিক আছে দেখো, যাবি না তুই, যাবো আমি, যাবি না তুই। আচ্ছা বুঝলেন, এরকম পরপর লাইন চলছে। টনি বলছে, দেখি কাজ কাজ জোর বেশি তোমার না আমার। ঠিক আছে, এরপরে সে বেরিয়ে গেল, ওর মাকে ঠেলে সুর সুর সুর। ঠিক আছে, ওর মার সাথে জুতো তুলে, এই যাবি না। ঠিক আছে, হাডকেসেল একা পড়ে রয়ে বলছে, দেখলে তো, এই হচ্ছে মা ছেলে জোর, যে দুজন দুজনকে আদর দিয়ে বান্দর করছে। ঠিক আছে, মানে দিনে 20 বার গন্ডগোল হচ্ছে আর 20 বার ভাব হচ্ছে। বলছে এরা একে অপরকে, এখানে পেয়ার বলতে একদমই টনি এবং তার মা মিসেস হাডকেস, বলছে এরা একে অপরকে স্পয়েল করছে। বলছে কিন্তু শুধু কি এরা, বলছে আমার তো মনে হয় পুরো যুগটাই আজকে সেন্স এবং ডিসক্রিপশনকে দরজার বাইরে তাড়িয়ে দিয়েছে। পুরো যুগটাই, পুরো যুগ বলতে কন্টেম্পোরারি এজ 18th সেঞ্চুরি। বলছে এই কন্টেম্পোরারি এজ 18th সেঞ্চুরি সবাই সেন্স এবং ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে ম্যাচিউরিটি, কি বললাম, ডিসক্রিপশন মানে ম্যাচিউরিটি। আবার বলছি, ডিসক্রিপশন মানে ম্যাচিউরিটি। হচ্ছে সবাই সেন্স এবং ম্যাচিউরিটিকে দরজার বাইরে বার করে দিয়েছে। ওই দেখো, মাই প্রিটি ডার্লিং কেট আন্ডারলাইন করো। এমন নয় যে ছেলেকে সমালোচনা করছেন, মেয়ের সমস্ত গুণকে প্রেজ করছেন, এরকম নয়, মেয়ের ভুলটাকেও ভুল বলছেন। খুব গুরুত্বপূর্ণ লাইন। প্রিটি মানে বিউটিফুল, ডার্লিং মানে মাই ডটার। ঠিক আছে, বলছে দ্য ফ্যাশন অফ দ্য টাইম হ্যাভ অলমোস্ট ইনফেক্টেড হার টু। ফ্যাশন অফ দ্য টাইম বলতে দেখো, ফ্যাশনেবল ড্রেস, ফ্যাশনেবল ড্রেস অফ দ্য মডার্ন এজ। কি বললাম বাবা, আগে মিনিংটা লেখো। ফ্যাশনেবল ড্রেস অফ দ্য মডার্ন এজ। ফ্যাশন বলতে কি বললাম, ফ্যাশনেবল এজ, সরি ভুলে গেলাম, ফ্যাশনেবল ড্রেস অফ দ্য মডার্ন এজ তাকে কি করেছে, তাকে ইনফেক্টেড করেছে। ইনফেক্টেড মানে অ্যাফেক্টেড, তাকে প্রভাবিত করেছে। বলছে 1-2 বছর টাউনে ছিল, টাউন মানে লন্ডন। আবার বলছে টাউন মানে কি, 1-2 বছর টাউনে ছিল, টাউন মানে লন্ডন। সমস্যা হচ্ছে এটাই, দেখবে 1-2 বছরের জন্য যখন কেউ শহরে গেল, তারপরে যদি সে ফেরে, বসুন আসুন গ্রহণ করুন। 1-2 বছরের জন্য যদি কেউ শহরে যায় এবং তারপরে যদি শহর থেকে কেউ ফিরে, তুমি দেখবে শহরের ফুটানিটা নিয়ে ফিরে। তুমি দেখবে একটা প্রজেক্টের জন্য 8 মাসের জন্য প্যারিস গেছে, ও ইন্ডিয়াতে যা ঠিক পেয়ে তো, এর জন্য 8 মাসের জন্য প্যারিস গেছে, হ্যাঁ কি না? 9 মাসের জন্য নিউ ইয়র্ক গেছে, কি 3 বছরের জন্য একটা প্রজেক্ট নিয়ে জার্মানি গেছে।
ব্যাপারটা বুঝতে পারছি? দিয়া আগামী 10 বছর পরে গন্ধেশ্বরী পাড়েই ঘর করবে, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। কিন্তু ওই যে 2-3 বছরের জন্য বাইরে গেছে, ও কি পুরো প্যারিসের পুরো ফ্যাশনটাকে নিয়ে এসছে। দেখি সকালে প্যারিস থেকে ফিরে এসেছি, মুড়ি আর পেঁয়াজ আর তেল আর বাতাসা দিয়ে দিয়েছ। ও ইউ রাসিক, ইউ ভিলেজার, গেট লস্ট। এসো না, প্যারিসিয়ান কেক আনো, কেক আনো। ও কেক নাই, রুটি টাইপ তেল দিয়ে ভেজে আনো। পারছো বুঝতে? বলছে 1-2 বছর লন্ডনে ছিল। বলছে 1-2 বছর লন্ডনে থাকার পরে গজ আর ফ্রেঞ্চ ফ্রিপারিকে ভালো করে আমার মেয়ে শিখে নিয়েছে। গজ লেখো আর্টিফিশিয়াল ড্রেস। গজ বলতে কি বললাম? গজ হচ্ছে আর্টিফিশিয়াল ড্রেস। পারছো বুঝতে? বলছে 1-2 বছর ওখানে ছিল, আর 1-2 বছর থাকার পরে সে মোটামুটি ওখানের যে টোটাল ফ্রেঞ্চ ফ্রিপারি, ফ্রেঞ্চ ফ্রিপারি বলতে লেখো, লেখো artificially fine dress of French culture বা French fashion, artificially fine dress বা artificial fine dress of French fashion, artificial fine dress of French fashion, মানে ফরাসি যে ফ্যাশন হচ্ছে না, ফ্রান্সের যে ফ্যাশন, পাতলা পাতলা পোশাক, ব্যাপারটা বুঝতে পারছি? সেই ধরনের পোশাকগুলো তার মেয়ে অক্ষরে অক্ষরে শিখে গেছে। বলছে মাত্র 1-2 বছরের জন্য লন্ডনে পাঠিয়েছিল। গ্রামেরই মেয়ে 1-2 বছরের জন্য গেছিল, আর গ্রামের কিছু রইলো না, পুরো শহরের হয়ে গেল, ভাল লাগে না। বলছে আমার বউ বা আমার ছেলেটা যে শুধু ননসেন্স এমনটা নয়, আমার মেয়েটাও ননসেন্স। আমার মেয়েটা কেন ননসেন্স? কারণ 1-2 বছরের জন্য লন্ডনে গেছিল, আর লন্ডনের মধ্যে ডন ওয়ার্ডে আছে, বুঝেছেন না? আর লন্ডন থেকে যখন ফিরে এলো, তখন পুরো লেডি সুপারস্টার হয়ে ফিরে এলো, বুঝেছেন না? সে পুরোপুরি ভাবে গজ আর ফিপারি এই জিনিসগুলোকে পড়তে শুরু করলো। আর তখনই তার মেয়ে এসে হাজির, মেয়ে এসে হাজির। এন্টার মিস হাটকেস। হাটকেসে বল, মে গড ব্লেস ইউ। ড্রেসড মানে লেখো DRESSED, একই রকম পোশাক, মাই কেট গুডনেস, হোয়াট এ কোয়ান্টিটি অফ সুপার প্লাস সিল্ক হ্যাজ দা গট অ্যাবাউট দি। সুপার প্লাস মানে আননেসেসারি। তোমরা সে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল দেখেছো? ফিল্ম ফেস্টিভ্যালে দেখবে নায়িকারা মোটামুটি ভাবে একটা ত্রিপলের মতো পোশাক গড়াগড়ি খায় মাটি, দেখেছো? গাউনের সাথে। ক্যান ফেস্টিভ্যালে দেখবে সমস্ত হিরোইনরা কত কাপড় গড়াগড়ি খাচ্ছে, দেখতে পাচ্ছ? অতটা তো কাপড় লাগবে না, বুঝতে পারছো? অতটা কাপড় লাগবে না, যে কাপড়টা ওই পোশাক আছে তাতে ত্রিপল হয়ে যাবে, প্যান্ডেল হয়ে যাবে। হচ্ছে হোয়াট এ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাপ, হোয়াট এ কোয়ান্টিটি অফ আননেসারি সিল্ক হ্যাজ দাও গট অ্যাবাউট দি। দাও মানে ইউ, ইউ বলতে কেট, আর গট অ্যাবাউট দি মানে ইউ ইয়ার। ও মাই গার্ল, ও মাই ডটার, ওরে মেয়ে, এতটা বাড়তি কেন পোশাক পরেছিস? ঠিক আছে, বলছে আমি আজ অব্দি বোকা গুলোকে বোঝাতে পারলাম না that the indigent world, indigent world বলতে লেখো world of the poor people, world of the poor people। কথাটা মনে করবে, ইন্ডাইজেন্ট ওয়ার্ল্ড, ইন্ডাইজেন্ট ওয়ার্ল্ড বলতে ওয়ার্ল্ড অফ দ্য পুয়ার পিপল, অর্থাৎ এই গরিবদের পৃথিবীর লোকেরা। বলছে এরা ক্লোথড হয়ে যেত, ক্লোথড মানে ড্রেসড হয়ে যেত, আউট অফ দ্য ট্রিমিং, ট্রিমিং মানে কাটিং, অফ দ্য ভেইন, ভেইন বলতে ফ্যাশনেবল ড্রেস। আবার বলছে ভেইন কথাটা মানে কি? ভেইন ওয়াটার মানে ফ্যাশনেবল ড্রেস। আরেকবার ভেইন মানে বলো। তাহলে একটা কথা মন দিয়ে শোন, তবে এই পৃথিবীর মধ্যে অনেকেই আছে যারা জামা পরতে পায় না, আর এই পৃথিবীর মধ্যে অনেকে আছে যাদের জামায় 5 গুণ কাপড় আছে। মিস্টার হার্ডকেসেল বলছেন, বলছে আজকের ডেটের ফ্যাশন গুলোকে, ফ্যাশনেবল লোকগুলোকে দেখো, বলছে এদের জামায় এত বেশি কাপড় আছে যে কাপড়টা দিয়ে তাদেরকে পরানো যেত যাদের কাছে কাপড় নেই। দ্য ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড বলতে
The world of the poor people মানে কি, those who have not that sufficient dress। বলা হয় আমেরিকায় যে খাবারটা নষ্ট হয়, ওই খাবার দিয়ে আফ্রিকার বহু দেশ, এক এক দিনের যে খাবারটা নষ্ট হয় একটা দেশের বহু লোক খেতে পেত। অনেকে বার্গার, ও it doesn't look so tasty, throw it to the dustbin, ছুড়ে ফেলে দিল এক কামড় দিয়ে। এর জন্য অনেকে দেখবে বিয়ে বাড়িতে যে ওই ডাস্টবিন বাটিটা বেশি ভর্তি করে, ও ভালো হয়নি, ভালো পিস দাও, ও হার্ড, এবার ডাস্টবিন, বুঝতে পারছি একটা ডাস্টবিনের মতো বাটি, তাই না? ওটা ডাস্টবিন বাটি তো বলে, আই ডোন্ট নো কি বলে। এর জন্য ওরকম একটা দেখবে বাটি টেবিলের মাঝে থাকে, ওটা দেখবে আমার চুর দিয়ে ভর্তি আছে, ঠিক আছে? কোনোদিন ঘরে ওই খাবারটা ফেলে দেখাবে, এর জন্য হঠাৎ করে দেখবে জিভটা বেরিয়ে আছে, কারণ মা গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। এর জন্য কিন্তু তুমি দেখবে বিয়ে বাড়িতে এতটা করে খাবার সবাই ছুড়ে ফেলে দেয়। হচ্ছে ইন্ডাইজেন্ট ওয়ার্ল্ড কুড বি ক্লোজ আউট অফ দ্য ট্রিমিং অফ দ্য ভেন। ভেন মানে ফ্যাশনেবল ড্রেস, অর্থাৎ ফ্যাশনেবল ড্রেস থেকে ট্রিমিং করে এই ক্লোথলেস পিপলদেরকে ক্লোথ করা যেতে পারত।